মর্ত ধামে শীতের আধিপত্য। মাটির ঘর, গোলপাতার ছাউনি, টিনের দ্বারা পরিবেষ্টিত নড়বড়ে ঘরটির ফাঁকফুটো দিয়ে ফুরফুরিয়ে শীতল হাওয়া প্রবেশ করছে। ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পাওয়া সেই শীতল হাওয়ার প্রকোপে দুটো কাঁথার আড়ালে থাকা দুটো দেহ আরও লেপটে গেল মাতৃদেহে উষ্ণতার খোঁজে। মাও আগলে নেন একটা চৌকি, একটা টেবিল আর একটা ট্রাঙ্ক। ঘর জুড়েই স্বল্প কিছু আসবাবপত্রের অবস্থান। চৌকি ঘেঁষা টেবিলটার উপর জলজল করতে থাকা কুপির মৃদু সোনালি আভায় আবছা আলোকিত ঘরময়। সেই আলোয় দৃশ্যমান কুপির পাশে রাখা ধারালো একটা বটি, এক বাটি মরিচের গুঁড়া, আরেকটা বোতলে মরিচ গুঁড়া গোলানো। এগুলা কি? এগুলো হলো অস্ত্র, একজন মায়ের অস্ত্র, তার সন্তানদের নিশ্চিন্তে ঘুম নিশ্চিত করার অস্ত্র। সেদিকে স্থির একজোড়া নিস্তেজ দৃষ্টি, নিস্তেজ দেহের। মস্তিষ্কে চলছে কত শত প্রশ্ন। আচ্ছা, পালাক্রমে মৌসুমের আগমনে শীত কেন রুক্ষতা, তিক্ততা, বিষাদের প্রতিমূর্তি হয়ে আসে? এই মৌসুমে গাছের পাতা কেন ঝরে পড়ে? কেন তাদের সৌন্দর্য বিলীন হয়ে যায়? শীতের রাত কেন এত দীর্ঘ হয়? পাখিদের সুশ্রব্য কিচিরমিচির আওয়াজ কেন রাত নামলেই লুকিয়ে পড়ে? কেন ভয়ঙ্কর নিস্তব্ধতা জেঁকে বসে? কেনই বা পেঁচার ওই গা ছমছমে ঘুৎকার ডাকটি এত তীব্রতর শোনায় শ্রবণেন্দ্রিয়তে? কেন অন্তঃস্থল সংকুচিত হয়ে আসে অশনি আগমনের আশঙ্কায়? শীতের এই জনমানবহীন নিস্তব্ধতায় জঙ্গলি পশুরা কি হিংস্র উন্মাদ হয়ে পড়ে? প্রকৃতির সাথে সাথে কি মানুষেরও সৌন্দর্য কেড়ে নেয়, যেমনটা তার জীবনের সকল সৌন্দর্য কেড়ে নিয়েছিল? ভাবনায় বিভোর ঝিমিয়ে পড়া নুজ্জ দেহটি পুনশ্চ সচকিত হলো। মধ্যরাতে নিস্তব্ধতা ভেদ করে পেঁচার ঘুৎকার ডাকটি শ্রবণেন্দ্রিয়তে প্রবেশ করতে বিরতহীন টিনের ঘরে অজস্র বারের মতো দুটো টোকা পড়ল। ভেসে আসে সমস্বরে কিছু ভয়ঙ্কর বিশ্রী ফিসফিস কণ্ঠস্বর। নারীটি সেই ভীতিকর আওয়াজে খামচে ধরল শাড়ির আঁচল। কথার মা, ও কথার মা, রাত তো পেরলো বোধহয়। দরজা খোলো দেখি। আর কতদিন এইভাবে দরজা আটকে রাখি? আমগো তৃষা বাড়াইব, যত তৃষা বাড়াইব ততই তো তোমার আর তোমার মাইয়াগো কষ্ট বাড়িবে। এত তৃষা বাড়াইও না কথার মা। শরীরে জ্বলন তো তোমারও হয় নাকি? তবে কেন নিজের আর আমাগোর এত কষ্ট দিতেছ? তুমি কি ভাবছ এই টিনের বেড়িবাঁধ কতদিন আমগো আটকে রাখবে? ঘরের ওই কাঠের দরজা কিন্তু খুব বেশি মজবুত নয় কথার মা। কতদিন বাঁচবে নিজের আর মাইয়ার ওই কচি যৌবন? মধু যখন আছে, মৌমাছি একদিন না একদিন তাতে মুখ দিবেই। মধুর আশেপাশে ঘুরতেও যদি এত আনন্দ লাগে, তবে মধু মুখে নিলে কত আনন্দ লাগবে কত? থেমে গেল বিশ্রী ওই কথাগুলো। কানে আসে একাধিক পশুদের হাসির শব্দ। কোলের মাঝে শুয়ে থাকা মেয়েদের মাথা দুটো আরো জোরালোভাবে আঁকড়ে নিল নীলিমা। শ্বাস প্রশ্বাস আটকে নিল মেয়েদের মাথা বুকে চেপে। পাথরের ন্যায় নিঃশব্দে আরো গুটিয়ে গেল স্বল্প জায়গার মাঝে। শুকনো একটা ঢোক গিলল শ্বাস প্রশ্বাসের মৃদু সম্প্রসারণ প্রসারণে। পুরনো চৌকি ক্যাচক্যাচ আওয়াজ তুলল। সেই আওয়াজেও হকচকালো নীলিমা বেগম। এই বুঝি টিনে কান পেতে থাকা নরপশুগুলো শুনে ফেলল তাদের আওয়াজ। হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। কলিজা শুকিয়ে আসলো, তবুও চেহারায় নির্লিপ্ততা, নির্ভয়তা, কঠোরতার আভাস। অর্ধেক রাত পেরিয়ে গেলেও চোখে একদম ঘুমের দেখা নেই। চোখের নিচের কালশিটে দাগ, অনুজ্জ্বল শুকনো ধুলোময় মলিন চেহারা নির্দেশ করে কত রাত এভাবে নির্ঘুম কাটিয়েছে, কাটাচ্ছে, হয়তো কাটাতে হবে, কিন্তু আর কতদিন? আর যে দেহ মন সয় না। চোখ দুটো খোলা চাতক পাখির নেই। সেই দৃষ্টিতে নেই কোনো চাওয়া পাওয়া, আর না সুদিন দেখার আশা। আছে শুধুই অসহায়ত্ব, ভয়, শঙ্কা আর কোনো বিদঘুটে পরিণতির অপেক্ষা। চারিপাশে মানুষরূপী নরপিশাচগুলো যে মানুষের দুর্বলতা নিয়ে খেলতে খুব ভালোবাসে, তারা অসহায়ত্ব নিয়ে খেলতে পছন্দ করে। কতদিন সে রক্ষা করতে পারবে তার সন্তানদের? এই একটা প্রশ্ন যখন কোনো মায়ের মনে সর্বদা ঘুরপাক খায়, সেই মা ঠিক কিভাবে জীবনযাপন করে তা কেউ আন্দাজও করতে পারবে না। একজন মায়ের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কষ্টদায়ক শাস্তি হলো তার সন্তানদের সম্ভ্রম ও জীবন নিয়ে শঙ্কা তৈরি হওয়া। কোনো মা এটা সহ্য করতে পারবে না। নীলিমাও পারে না সহ্য করতে। নিজের উপর থেকে যা যাওয়ার যাক, কিন্তু তার সন্তানেরা সুখে থাকুক। কেউ আন্দাজও করতে পারবে না নীলিমার এক একটা দিন কতটা দুঃসহনীয়ভাবে কাটছে। আর না পারবে সেই লোকটা যার সাথে একদিন হাসতে হাসতে বহু স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিল, হয়তো সে আন্দাজ করছেও না। দুনিয়ার মানুষগুলো যে স্বার্থপর। একজন স্বার্থপর পিশাচ মাঝপথে ছেড়ে গিয়েছে তাদের, আর কিছু স্বার্থপর পিশাচ মজা লুটতে ওত পেতে আছে। এটাই নীলিমা এবং তার দুই মেয়ে রূপকথা শুক্তারা জীবনের মানে।
দিনের আলো ফুটলে তাদের মন থেকে ভয় সরে যায়, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা বাইরে মুখ বের করতে পারে। আর রাতের অন্ধকার নামতেই তারা মুখ লুকায় মায়ের বুকে। আর মা তাদের আগলে নিয়ে চৌকির এক কিনারায় গুটিয়ে বসে থাকে, প্রহর গুনতে থাকে কখন ভোরের আলো ফুটবে আর তাদের মন থেকে ভয় কাটবে। বিশ্রী আওয়াজগুলো আসা বন্ধ হয়ে গেল। ভোর হয়ে আসলো কি, কোলের মাঝে ঘুমিয়ে থাকা মেয়েদের মাথায় অনবরত ভরসার হাত বুলাতে লাগলো নীলিমা। মায়ের বাঁ পায়ের উপর সদ্যতন্দ্রায় আচ্ছন্ন হওয়া রূপকথা মায়ের কঠোরতার আড়ালে থাকা ভীতু মাতৃমনে তীব্র জোরালো হৃদস্পন্দনে চোখ মেলে তাকালো। কুপির টিমটিমে আলোয় ধূসর বনের একটা পাতলা চাদরে আবৃত অনুভূতি শূন্য মায়ের বিবর্ণ মুখটি দেখে রূপকথা ম্লান হেসে মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় টেনে আনে। রোজ রাতেই মায়ের এমন বিবর্ণ মুখ দেখতে পায় সে। ধিমি কণ্ঠে বলল, ভয় পেও না আম্মা, তারা কিছু করতে পারবে না আমাদের, আল্লাহ আছে তো। নীলিমার দৃষ্টি চঞ্চল হলো। মেয়ের কথা অগ্রাহ্য করে সাহসী কণ্ঠে বলল, আমি ভয় পাচ্ছি? কে বলেছে তোকে আমি ভয় পাচ্ছি না? তো একটুও ভয় পাচ্ছি না। ভয় পেলে কি এত বছর ধরে তোদের এই বুকে আগলে রাখতে পারতাম? আমি একটুও ভয় পাচ্ছি না। তুই ঘুমা। উঠেছিস কেন? নিশ্চিন্তে ঘুমা। মা যতক্ষণ আছি ততক্ষণ তোদের পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। কথার মুখশ্রী পাণ্ডুবর্ণ ধারণ করলো। চাপা ভয়ের কারণে মায়ের কেঁপে যাওয়া কণ্ঠ শুনে মায়ের কণ্ঠনালী কাঁপছে কেন? মায়ের কণ্ঠে চাপা ভয়, কষ্ট। কই, আগে তোমাকে এত ভয় পেতে দেখেনি। হাসি মুখে বলতো, মা আছি না, সব ঠিক হয়ে যাবে। কেউ কিছু করতে পারবে না তোদের। তবে মায়ের চোখে মুখে আজ ভয় কেন? মাকে এতটা ভঙ্গুর দেখাচ্ছে কেন? কুপির আলোয় মেয়ের প্রশ্নবিদ্ধ দৃষ্টির সাথে দৃষ্টি মিলে যেতে নীলিমা সন্তর্পণে দৃষ্টি সরিয়ে নেয়। মেয়ের সামনে অসহায়ত্ব প্রকাশ করলে যেটুকু যা হাসি মুখে রয়েছে সেটুকু যে ফুরিয়ে যাবে। রূপকথা নিরুত্তর মায়ের দৃষ্টি চুরি দেখে। নীলিমা রূপকথার ওই দৃষ্টি উপেক্ষা করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। স্নেহের কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়। কাল সকালে রেজাল্ট আনতে যাওয়া লাগবে তো। সকাল সকাল উঠবি। তুমি ঘুমোবে না? কথা ধিমি কণ্ঠে শুধায়। আমার ঘুম আসছে না রে মা। বিকেলে কতক্ষণ ঘুমিয়েছি না, তাই আর ঘুম আসছে না। তুই ঘুমা, একটু পরে আজান দিবে, নামাজ পড়তে উঠবি আমার সাথে। নীলিমা কৃত্রিম হেসে বলল। রূপকথার কথা বাড়ালো না। মায়ের হাতটি আঁকড়ে চোখ বুঝলো। আরেক হাতটি মায়ের ডান পায়ের উপর ঘুমিয়ে থাকা ছোট বোন শুক্তারার পিঠে রাখলো। নীলিমা সন্তর্পণে নিজের মাথা এলিয়ে দেয় টিনের। সাথে সাথে চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। যেখানে রয়েছে শত শত অভিযোগের হাতছানি। কেন সে আজ একা? কেন তার সন্তানের আর 5টা ছেলেমেয়ের মতো মুক্ত ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে না? তার কি দোষ ছিল? একটাবার জানতে পারলেও তো নিজেকে দোষারোপ করতে পারত। কিন্তু এখন কাকে দোষ দেবে? নিজেকে নাকি নিজের ভাগ্যকে? নাকি যে মাঝপথে তাদের সর্বহারা করে একা ফেলে রেখে চলে গিয়েছে তাকে? মানুষরূপী পশুগুলো যে দিনকে দিন হিংস্র হয়ে উঠছে। কিভাবে রক্ষা করবে সন্তানদের আর নিজেকে? কি করে বোঝাবে মেয়ে দুটো বড় হওয়ায় তার সবচেয়ে বেশি ভয়ের কারণ? নিজেকে রক্ষা করতে না পারলে যে মেয়ে দুটো জীবন জাহান্নাম হয়ে যায়। আকাশ পাতাল ভাবনা ভাবতে ভাবতে ফজরের আজান পড়ল। মৃদুমন্দ পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। ঘুমন্ত মেয়েদের মাথা বিছানায় রেখে নীলিমা বিছানা থেকে নেমে দাঁড়ালো। টিনের ঘরটিতে 2টো কামরা, একটা বারান্দা, একটা বড় ঘর আর একটা ছোট্ট রান্নাঘর। একবার রূপকথার ঘুমন্ত মুখটির দিকে তাকায় নীলিমা। ডাকবে কি? কিছুক্ষণ আগেই তো ঘুমালো। তার সাথে সাথে মেয়েটাও রাত জাগে মায়ের ঢাল হয়। নীলিমার মুখে ম্লান হাসি। সে রূপকথাকে না ডেকে রান্নাঘরে মাটির হাঁড়িতে জমিয়ে রাখা পানি দিয়ে উজু করে বেতের একটা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নীলিমা ধরে রাখতে পারে না নিজেকে। মোনাজাত তুলে চাপা সরে ডুকরে কেঁদে উঠল। মিনতি করে বলতে লাগলো, আল্লাহ, আর কত? এতগুলো বছর কি কম সহ্য করেছি যে এখন আমার মেয়েদের এই জঘন্য পরিস্থিতি থেকে যেতে হচ্ছে? এর পরিণতি কি? আমি কোনোদিন নিজের চোখের সামনে আমার কথার কোনো খারাপ পরিণতি দেখতে পারবো না। এর থেকে ভালো তুমি আমাদের 3জনকে নিয়ে যাও। তবুও এইভাবে ওই পশুদের হাতে লাঞ্ছিত হতে দিও না আমার ফুল দুটোকে। সবাই তো মুখ ফিরিয়ে নিয়েছে আমার থেকে, কিন্তু তুমি মুখ ফিরিয়ে নিও না। তুমি ছাড়া আমি আর কার কাছে চাইবো বলো? আমার যে চাওয়ার আর কোনো জায়গা নেই। আমার কলিজা দুটোকে রেহাই দাও এই পশুদের জঘন্য প্রলুব্ধ দৃষ্টি থেকে। দরজার খুঁটি আঁকড়ে রূপকথা এক দৃষ্টিতে তাকিয়েছে ক্রন্দনরত মায়ের দিকে। নিগুড় পানে পর্যবেক্ষণ করে মাকে। এই মমতাময়ী সর্বদা সকলের ভালো চাওয়া মানুষটা এত একা কেন? তার বাবা কি করে পারলো এই মানুষটাকে কষ্ট দিয়ে একা ফেলে রেখে চলে যেতে? নীলিমা নামাজ থেকে উঠে দাঁড়াতে পেছনে কথাকে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে অশ্রুসিক্ত চোখ দুটো মুছে নিল। চঞ্চল কণ্ঠে বলল, নামাজ পড়বি?
যা উজু করে আয়, ঠান্ডায় বেশিক্ষণ বাহিরে থাকিস না। রূপকথা নীরবে মায়ের কথা মতো উজু করে নামাজে দাঁড়ায়। মায়ের মতোই একই দশা তারও। বলার মতো এই একজনই তো আছে। তার সামনে দাঁড়াতে অশ্রু ছেড়ে দিল আখিদয়। বড় মেয়ে হয়ে মায়ের খুব নিকটস্থ একজন, মায়ের সাথে মায়ের সকল সুখ দুঃখের ভাগিদার। রূপকথা মোনাজাতে একটা কথাই শুধু বলল, আল্লাহ তার মায়ের সকল দুঃখ দূর করে দিক। অন্ধকার সরে গিয়ে অন্ধকার সরে গিয়ে মর্তধামে তখন ঝলমলে রোদ পুরোপুরি বিস্তৃত। চারিদিকে হিমের প্রভাবে জনজীবন সংকুচিত হয়ে আছে। শহরাঞ্চলে শীত কম পরিলক্ষিত হলেও গ্রামাঞ্চলে শীত বড্ড সুস্পষ্টভাবে পরিলক্ষিত। বাগেরহাটের রণবিজয়পুরের অলিতে গলিতেও সূর্যের তপ্ত আলো আশ্রে পড়তে লাগলো জনজীবনের অলসতা কাটাতে। সূর্যের আলো ফোটার সাথে সাথে কেটেছে আতঙ্ক। দিনের আলোয় নরপশুগুলো ভদ্রবেশী চেহারায় ঘোরাফেরা করে, শিকারীদের শুধু চোখে চোখে রাখে, আর রাতের বেলায় হামলে পড়ে। অন্ধকার যে তাদের আশকারা দেয়। অন্ধকার কাটিয়ে সূর্যের আলোর আগমনের ন্যায় একদিন ভালো দিন আসবে, এই সুপ্ত এক আশা বীজবনের রূপকথা ছোট্ট অন্তরালে। ঘড়িতে তখন 8টা বাজে। এমনই এক শীতের সকালে 10 বছরের রূপকথা এবং 1 বছরের শুকতারার বাবা তাড়াহুড়ো করে নাস্তা করে মেয়েদের কপালে চুমু দিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল। খুলনা শহরের বড় কোম্পানিতে চাকরি করত বাবা, তবে প্রতিদিন রাত 10টার মধ্যে বাবা ঘরে ফিরলেও সেদিন আর ফিরল না। বাবার অপেক্ষায় 3 মা মেয়ে আজ 10টি বছর কাটিয়ে দিল, তবুও বাবা আর ফিরল না। রেখে গেল মাঝপথে কুল কিনারাহীন 3 জনকে, যাদের ছোট্ট সুখী দুনিয়াটা বাবা জুড়েই ছিল। এরপর থেকে অবসর কখনো সুখের দিন দেখেনি 3 মা মেয়ে। দেখেছে লড়াই, অন্ন সংকট, স্বজনদের মুখ ফিরিয়ে নেওয়া, সমাজের মানুষরূপী কিছু পশুদের ঘৃণ্য মুখোশ। শিখেছে অর্থের গুরুত্ব। বুক ভরা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এটাই তাদের জীবন। কম্বলের সোয়েটার পরা রূপকথা শুকতারা পায়ে কাঁথা জড়িয়ে গুটিয়ে বসে আছে বিছানায়। টিনের দুর্বল বেষ্টনী ভেদ করে শীতল হওয়া ফুরফুরিয়ে প্রবেশ করছে ঘরে। স্টিলের প্লেটে 3 কাপ চা, 2টো করে সিদ্ধ আটার রুটি নিয়ে নীলিমা ব্যস্ত পায়ে এগিয়ে এসে নিজেও বিছানায় বসলো। মেয়েদের দিকে এগিয়ে দিয়ে বলল, নে নে, গরম গরম খেয়ে নে। রূপকথা আর শুকতারা হামলে পড়ে রুটি হাতে নিল। এই খাবার তাদের প্রতিদিনের হলেও তাদের খুব প্রিয় খাবার, চা দিয়ে রুটি ভিজিয়ে খাওয়া। নীলিমা খেতে খেতে রূপকথাকে বলল, তোকে কলেজে এগিয়ে দিয়ে আমি আর তারা একটু শিকদার বাড়িতে যাব। কেন? সেখানে কেন যাবে? রূপকথা খাওয়া থামিয়ে শুধায়, মেজগিন্নির ব্লাউজ পেটিকুটগুলো বানানো হয়ে গিয়েছে, সেগুলো দিয়ে আসতে যাব। সেগুলো তো তাদের কাজের লোক এসে নিয়ে যায়, তবে তুমি কেন যাবে দিয়ে আসতে? রূপকথার কৌতূহলী কণ্ঠ। মা মানুষের জামা কাপড় সেলাই করে, এটাই তাদের রুজি রুটির যোগান দেয়। শুনেছি এমপি সাহেব অনেক দিন যাবৎ বাড়িতে আছে, তাকে সব খুলে বলবো, দেখি সে কোনো সাহায্য করতে পারে নাকি। নীলিমা ম্লান কণ্ঠে বলল, আগেও বলেছে খুব একটা সুফল কখনোই পায়নি, তবু আশা রাখতে দোষের কি? আশায় বাঁচে চাষা। কতবার তো গেলে, কোনো কি সাহায্য পেলে? তারা আসনে বসে শুধু টাকা ইনকাম করার জন্য, জনগণের সেবার জন্য নয়। বরাবরের মতোই ব্যর্থতাই তাদের সঙ্গী, এটাই ছিল কথার মানে। নীলিমা তবু আশা ছাড়ে না। সে আরেক লোকমা মুখে তুলে বলল, তখন তো আর এমপি সাহেবের সাথে দেখা হয়নি, হয়েছে তার ভাইদের সাথে। শুনেছি এমপি সাহেব নরম মনের মানুষ, সবাইকে সাহায্য করে। তাই তো তার নিজের জেলাই এত অনুন্নত। রূপকথা বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলে পুনরায় খাবারে মনোযোগ দিল। দৈত্যাকার এক গেটের আড়ালে 3 তলা বিশিষ্ট একটা দালান, নেম প্লেটে গোটা গোটা অক্ষরে লেখা শিকদার নিবাস। শুকতারার হাত ধরে নীলিমা ধীর পায়ে ঢোকে। বাগানে বাচ্চারা দৌড়াচ্ছে, তাদের পেছনে আভিজাত্যে মোড়া সুন্দর দেখতে একটা বউ ছুটছে। ঝলমলে আনন্দময় সুখী জীবন বোধহয় একেই বলে, নেই কোনো জীবনের তাগিদ। দেখো নীলা, বড় ভাইজান জনগণের সেবার জন্য এমপির আসনে বসিছে, কিন্তু তার মানে তো আর এই না যে সে ঘরে ঘরে গিয়ে দেখিবে কাকে কে বিরক্ত করিতেছে, কাকে কে বিরক্ত করতিছে, কার মেয়ের পিছনে কোন ছেলে ঘুরতিছে, এইগুলো সে সমাধান করিবে। শয়নকক্ষে সোফায় বসে পান বানাতে থাকা মাঝবয়সী এক ভদ্র মহিলা অনাদরে কথাগুলো বললেন। বেশভূষায় তার আভিজাত্য। ইনিই হলেন শিকদার বাড়ির মেজগিন্নি। এই শিকদার বাড়িতেই তার বেশ নামডাক। তবে আজ আসে একা নয়, কক্ষের বিছানায় আরও একজনের উপস্থিতি রয়েছে, যে হাতের কুশি কাটা রেখে তাদের সুচারু দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। নীলিমাকে অপ্রস্তুত জড়তায় আচ্ছন্ন হতে দেখা গেল। সে জড়তা নিয়েই বলল, আমি তেমনটা বলিনি ভাবিজান, তবে দিনকে দিন আতঙ্ক বেড়েই চলছে, তারা ক্ষিপ্ত হয়ে উঠছে। মেয়ে দুটো বড় হয়েছে, আপনাকে খুলে বলার প্রয়োজন নেই, আপনি বোঝেন সবটা। এমপি সাহেব যদি কাউকে দিয়ে একটু কোনো ব্যবস্থা করতে পারতো,
তবে আমি মেয়ে দুটোকে সহি সালামত নিয়ে একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। স্বামী কোথায়? কথার মাঝে জরদ গম্ভীর নারী কণ্ঠে নীলিমা সপ্রতিভ চাহনিতে তাকায় বিছানায় বসা মহিলাটির দিকে। তারও বেশভূষায় আভিজাত্য, হাতে কানে গলায় স্বর্ণালঙ্কার ভর্তি। সেই তুস্তত করলো কিছু বলার জন্য, তার আগে মেজগিন্নি বলে উঠল, স্বামী সে অনেক বছর আগে 2 মাইয়া আর বউ রাখি চলে গেছে। কোথায় যেন, আর খোঁজ খবর নাই। কেমন জাতপাত ছাড়া পুলিশের কাছে বিয়ে দিয়েছে পরিবার, আত্মীয় স্বজন নেই। কুশিকাটা চালাতে চালাতে তিরস্কারের সাথে বললেন ভদ্রমহিলা। স্বামী না থাকিলে সেই মাইয়ার আত্মীয় স্বজন হইয়া যায় প্রতিবেশী। প্রতিবেশী তো তাও বিপদে আপদে পাশে দাঁড়ায়, কিন্তু আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন তো গিরগিটির মতো রং পাল্টায়। একটা ভাই আছে, সেও আর ভাই নাই, পরের মেয়ের জামাই হইয়া গেছে, বইন হইয়া গিয়েছে এখন বোঝা। মেজগিন্নি রসিয়ে রসিয়ে বললেন। বিছানায় আধা শোয়া হয়ে পা লম্বা করে রাখা মহিলাটি আর কিছু বললেন না। সে মনোযোগ দেয় তার কুশিকাটায়, সোয়েটার বুনছে। নীলিমা কৌতূহলী পানে তাকিয়েছিল তার দিকে। পরপরই মেজগিন্নির দিকে তাকায় সে। মেজগিন্নি তার কৌতূহলী দৃষ্টি দেখে বলল। নীলিমা সালাম দেয় তাকে। ভদ্রমহিলা চশমার আড়ালে একবার দৃষ্টি ফেলে শুধু বললেন, কি হলো চেনুনি? বড় ভাবি তোমাকে এমপি সাহেবের বউ। চেহারা কণ্ঠের দাপটে আত্মগরিমা, অহংকারের আভাস। মেজগিন্নি পান মুখে নেয়। কিছুক্ষণ আগাগোড়া পর্যবেক্ষণ করে নীলিমার। মস্তিষ্কে চমকপ্রদ কিছু হানা দিতে সে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে হাসি দমিয়ে নিয়ে পান চিবুতে চিবুতে নম্র কণ্ঠে বললেন, শোনো নীলা, তোমারও বেশি বয়স না, অমন কোচিং মাইয়া নিয়া থাকো বস্তির অমন নির্জন আস্তাকুড়ের ভেতরে। আজকে যদি ভাইজান কারোর দিয়ে হুমকি দেয়, কালকে রাগের বশে গিয়ে কিছু করি ফেলবে তোমাগো। মাইয়া কলেজে যায়, তুমি থাকো ঘরে। কিছু দেখিবা, আজ একজন কাল 2 জন, এমন করে তো বাড়তেই থাকবো। রোজ রোজ তার এমপি সাহেব তোমাকে সাহায্য করিতে পারিবে না, আর না সে থাকে বগের হাটে। মা তার নেশা করা এইসব পুরুষগো গতরে থাকে দৈত্যের মতো শক্তি। 3 জন মাইয়া মানুষ কতক্ষণ আটকাবা তুমি মানুষকে? এমনি জীবন চলে? তাই তোমার উচিত এইটার কোনো চিরস্থায়ী সমাধান বাইর করা, মাইয়ারে একটা মানসম্মত জীবন দেওয়া। দীর্ঘ সংলাপে নীলিমার আতঙ্ক আর বিদঘুটে এক পরিণতির সংখ্যা আরো তরতর করে বাড়িয়ে দিল। মনে হলো কেউ কলিজা খামচে ধরল। তার উপর থেকে যাই চলে যাক না কেন, তার কথার কোনো বিদঘুটে পরিণতি সে দেখতে পারবে না। কি করে পারবে? সে যে মা, কোনো মা কি পারবে এটা সহ্য করতে? চোখ দুটো ছলছল করে উঠল। অনতিবিলম্বে মিনতির সুরে বলল, আমিও চাই আমার মেয়ে দুটোকে একটু মানসম্মত জীবন দিতে, কিন্তু কি করে করব? আমাকে একটু সাহায্য করা যায় না ভাবিজান? আমি আর কি সাহায্য করব নীলা? তোমার সাহায্য তোমার নিজেকেই করতে হইব। তোমার লক্ষ্য থাকা উচিত সমাজের নিয়ম নীতির ঊর্ধ্বে গিয়ে মাইয়াটাকে একটা সুন্দর জীবন দেওয়া। দেখা গেল এত কষ্ট কইরা মাইয়া বড় করলা, পড়ালেখাও করাইলা, কিন্তু মাইয়ার সম্মানটাই থাকলো না। তখন কি হইব এই পড়াশোনা আর বড় করার? আতঙ্ক জর্জরিত মাতৃভীতু মনটিকে দুমড়ে মুচড়ে দিল ভয়ঙ্কর এই শব্দগুলো। নীলিমা লঘুস্বরে শুধায়, আপনি কি বলতে চাইছেন ভাবিজান? ভদ্রমহিলা একটু নড়ে চড়ে বসলো। বিছানায় বসা বড় গিন্নি কপাল কুঁচকে চশমার ফাঁক দিয়ে শানিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মেজজাকে। মেজজায়ের আদ্যপান্ত সম্পর্কে অবগত সে, এটাই তার শানিত দৃষ্টির কারণ। মেজগিন্নি বড় জায়ের থেকে দৃষ্টি সরিয়ে পানের ডালাটা পাশে রাখল। অত্যন্ত নরম কণ্ঠে বলল, এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে নীলা, কিন্তু কতক্ষণ থাকবে? তুমি নিজেই তো বললা মাতালগুলো দিনকে দিন হিংস্র হয়ে উঠছে। তাই আমি বলি কি, মেয়ের সম্ভ্রম আর নিজের সম্মান সহি সলামত থাকতে মেয়েকে একটা ভালো যোগ্য পাত্রস্থ করো। দেখো, আমি জানি তুমি তোমার মাইয়াকে পড়াশোনা করাইতে চাও, বড় কিছু বানাতে চাও, কিন্তু মেয়ে যদি না থাকে তবে এসব দিয়া কি হইব? তোমার কোল লাঞ্ছিত খালি হওয়ার আগে মেয়ের একটা সুন্দর জীবন নিশ্চিত করো। আর তোমরা না হয় আমাগো দালান সংলগ্ন একটা কাছারি ঘর আছে, ছোটোখাটো দালান আছে না, সেখানে 2 মা মেয়ে না হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলা। তোমরা সাধ্যমতো তুমি যা ভাড়া দিতে পারো তা দেবে,
আর আমগো জামা কাপড় বানালে। এখানে কিন্তু অনেক নামি দামি মানুষ পাইবা, তারাও তোমার কাছে জামা কাপড় বানাইতে আসিল। তোমার ছোট মেয়ে নিয়ে দুজনের জীবন তাতে বেশ চলে যাবে। আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি তা করিলাম। এখন এমপি সাহেব তো আর তোমার মাইয়ার জন্য সুরক্ষার্থে দারোয়ান বসাইব না, তাই না? নীলিমা মৃদু চমকালো বিয়ের কথা শুনে। বিয়ে নামটি এবং এর গভীরতাকে যে সে আর কথা দুজনেই ঘৃণা করে, তবুও মস্তিষ্কে ক্ষীণ সময়ের বিনিময়ে একটা হিসাব নিকাশ করে নিল, যার ফলাফল হিসেবে একটা বাক্যে মস্তিষ্কে ঠাঁই পেল। দিন শেষে তার মেয়েটিকে যে কোনো মূল্যে সুস্থ সবল দেখতে চায়। শুকনো এক ঢোক গিলল নীলিমা। প্রচুর সাহস যোগায় অন্তরালে ধিমি কণ্ঠে বলল, আমি কৃতজ্ঞ ভাবিজান আপনার কাছে যে আপনি আমায় সাহায্য করার জন্য এতটুকু ভেবেছেন, কিন্তু সঠিক পাত্র খোঁজাটাও তো সময় সাপেক্ষ ব্যাপার। ততদিন অন্তত একটু নিরাপত্তার ব্যবস্থা করে দিতেন। মেজগিন্নির ওষ্ঠদয় বেঁকে গেল খানিক। সে পুনশ্চ নম্র কণ্ঠে বলল, আমি তোমায় স্নেহ করি নীলা। তোমার হাতের কাজ, সুন্দর কর্মঠ সচ্চরিত্রবান একজন নারী। তোমার হাতের কাজ সুন্দর, কর্মঠ সচ্চরিত্রবান একজন নারী তুমি। স্বামী ছাড়ি চলে গেছে, তারপরও তুমি এই মাইয়া দুটাকে নিয়ে দাঁত কামড়ে পড়ে আসো। তোমায় দেখিলে আমারও মায়া হয়। তুমি চাইলে আমি এই ব্যাপারেও তোমায় সাহায্য করিতে পারি। আপনার কাছে কি কোনো পাত্রের সন্ধান আছে ভাবিজান? নীলিমা আগ্রহী কণ্ঠে শুধায়। মেজগিন্নি তার জায়ের দিকে তাকায়, যে কিনা এখনো তাকে শানিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। মেজগিন্নি বড়জাকে দেখিয়ে বললেন, তুমি তো আমাগো তপবনের কথা জানো। সুপুরুষ একজন, দায় দায়িত্ব, ন্যায় নীতি, দয়া মায়া, বড় মন, আলাপ ব্যবহারে কতটা প্রসিদ্ধ। বয়স কতই বা হইছে, চেহারা শরীরে এখনো তাগড়া জোয়ানের ছাপ, অথচ অকালে বিপত্তিকের তকমা নিয়ে ঘুমছে। তোমার মেয়ের আর তোমার মাথার উপর এখন শক্তপোক্ত একটা ছায়ার দরকার, একটা ছায়ার প্রয়োজন। আর আমার মনে হয় না তোমার মেয়ের জন্য এই মুহূর্তে তপবনের থেকে যোগ্য কেউ হতে পারে। দেখো, আমার বুঝে যা মনে হয়েছে আমি বলেছি, বাকি এটা তোমার ইচ্ছা। একটা কথা মাথায় রাখিবা, তপবন একজন সুপুরুষ। অন্তত কা পুরুষের মতো মাঝপথে তোমার মেয়ের হাত ছাড়ি দেবে না। সেই নিজের জীবন সঙ্গীর জন্য এতটাই বিশ্বস্ত আর যোগ্য যে যৌবনের প্রথম পর্যায়ে বিপত্তিক হয়েও আজ এ পর্যন্ত বিয়ে করেনি। নীলিমা থমকায় তপবন শিকদারের নাম শুনে। তপবন শিকদার বাগেরহাটে ৩ নং আসনের এমপি তকদির শিকদারের বড় ছেলে। চোখে মুখে তার ছোটখাটো এক বিস্ফোরণ খেলে গিয়েছে, তা বেশ বুঝলো মেজগিন্নি। তবুও নির্বিকার পাঞ্চিভূত থাকে সে। বড়গিন্নির ঠোঁটের কোণে বাঁকা তাচ্ছিল্য হাসি। তার মেজোজা যে সঠিক সময় সঠিক চাল দিতে সক্ষম সে আগে থেকে জানত, তবে এটা আশাতীত ছিল। সে এক পলক নীলিমার বিস্ফোরিত মুখটির দিকে তাকিয়ে পুনরায় কুশিকাটায় মনোযোগী হলো। তার মেজজায়ের এই চাল যে বৃথা যাবে, নীলিমা নির্বাক প্রতিক্রিয়াহীন বসে থাকলো। মেজগিন্নি তখনও তার থমকানো মুখটার দিকে তাকিয়ে। উক্ত প্রস্তাব যে নীলিমার কর্ণকুহরে এখনো পর্যন্ত গ্রহণযোগ্যতা পেল না, তা ভদ্রমহিলা বেশ বুঝতে পারল। আত্মসম্মানে আঘাত লাগলেও দাঁত কামড়ে বসে রইল সে। ফাঁকা ঢোক গিলল নীলিমা। গাল গলা ঘেমে উঠল। অপ্রস্তুত পরিস্থিতি আর অপ্রস্তুত প্রস্তাবের সম্মুখীন হয়ে আকাশ পাতাল ভাবনা ভাবতে পারল না। তার আগেই সেই কক্ষে দ্রুতবেগে একজন কাজের মহিলা ঢুকলো। রুদ্ধশ্বাস আটকে আতঙ্ক নিয়ে বলল, বড় আম্মা, তপন ভাইজানের পোলা গাছ থাইক্কা পইরা গেছে। কি বললি? দাদুভাই গাছ থেকে পড়ে গিয়েছে? বড়গিন্নি থমকানো কণ্ঠে শুধায়। জি আম্মা, কমলা গাছ থেকে পইরা গেছে। মহিলাটি ভয়ার্ত কণ্ঠে বলল। সহসা বড়গিন্নির হাতে কুশিকাটা থেমে গেল। স্থবির দেহে আচমকা চঞ্চলতা, আতঙ্ক জেঁকে বসল। সে তড়িৎ হাতের সোয়েটারটা ছুঁড়ে ফেলে বিছানা থেকে নামলো। আতঙ্কে জর্জরিত কণ্ঠে হুঙ্কার ছাড়ল, বাড়িতে এত মারি থাকতে আমার দাদুভাই গাছে উঠেছে কেন? আর গাছ থেকে পড়েই বা কিভাবে? সবকটা মালি কোথায় ছিল? মেজগিন্নিও তড়িৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত পা চালাতে চালাতে আহাজারি জুড়ে দিল, আয় হাই আমার দাদু ভাই, হাত পা ভাঙিল না কি রে? কয়টা দিনের জন্য তো আসিছে বেড়াইতে, এখন আবার হাত পা ভাঙি বসে।
সকলে এ কক্ষ থেকে ছুটতে ছুটতে বেরিয়ে যায়। আর শুক্তারার হাত আঁকড়ে নীলিমা তখনও আকাশ পাতাল ভাবনা নিয়ে সেখানে ঝিমিয়ে বসে থাকে। কেননা এই আকাশ পাতাল ভাবনার মাঝে এখন আরও একটা ভাবনা যুক্ত হয়েছে, সেটা হলো তপবন শিকদারের একমাত্র ছেলে ডিসেম্বরের 29 তারিখ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের রেজাল্ট কার্ড হাতে রূপকথা কলেজের মাঠে এসে দাঁড়ায়। মুখে তার মৃদু হাসি। সব বিষয়ে পাশ করেছে সে, ক্লাস পজিশনও 5 নাম্বার এগিয়েছে। আগে ছিল 20, এখন 15। আম্মু খুব খুশি হবে শুনলে। বিজ্ঞান শাখায় পড়ে সে। বাবা তাদের ছেড়ে চলে যাওয়ার পর আম্মা প্রায় পাগল হয়ে গিয়েছিল। কতদিন মামার বাড়ি, কতদিন চাচার বাড়ি করত। সকলেই বিতৃষ্ণা নিয়ে তাদের তাড়িয়ে দিত। তখন তার পড়াশোনা 2 বছর গ্যাপ যায়। ধীরে ধীরে মা সুস্থ হয়, সে আবার পড়াশোনা শুরু করে। সে রেজাল্ট কার্ডটা নিয়ে প্রবল আগ্রহের সহিত কলেজ সংলগ্ন গ্রন্থাগারের দিকে যায়। কলেজে আর 2 দিন বন্ধ আছে, এরপরে পাঠ্য বই ব্যতীত আর অন্য কোনো বই পড়তে পারবে না। তাই এই 2 দিন পাঠ্য বইয়ের সাথে সাথে একটা গল্পের বইও পড়বে। সে গ্রন্থাগারে ঢুকে সব ঘুরে ঘুরে দেখতে লাগলো। বইয়ের সংরক্ষণে খুব একটা উন্নত না হলেও অল্পের মাঝেও বেশ কিছু ভালো বই আছে। সে সেলফ খুঁজে খুঁজে সাতকাহন বইটি দেখতে পায়। উঁচু সেলফের একদম শীর্ষের সারিতে রয়েছে। সে পায়ের বুড়ো আঙ্গুলের উপর ভর করে হাত বাড়িয়ে বইটি নাগাল পাওয়ার চেষ্টা করলো। তবে অনেক চেষ্টা করার পরেও সে বইটি নামাতে পারল না। তবুও সে প্রচেষ্টা থামায় না। সাধ্যের মধ্যে যা আছে করে। ছোট এই গ্রন্থাগারটি কোনো লাইব্রেরিয়ানও নেই সাহায্য করবে। রূপকথা লাফিয়ে লাফিয়ে বইটি ছোঁয়ার চেষ্টা করছিল। হঠাৎ করেই তার হাতের ক্ষিপ্ত থাবায় উপরে সেলফের সবগুলো বই হেলে দুলে উঠল। ওই সেলফের সব বইগুলো স্থানচ্যুত হয়ে রূপকথার মুখের উপর পড়ে যেতে নিল। রূপকথার আখিদয়ে বৃহৎ আকার ধারণ করলো। বইগুলো একে একে সেলফ থেকে পড়তে দেখে সে তড়িৎ দুহাতে মুখ ঢেকে ভয়াত্মক কণ্ঠে আর্তনাদ করে উঠল। তবে আশ্চর্যজনকভাবে মিনিট 1 পেরিয়ে গেলেও রূপকথার থোবড়া ফাটানোর জন্য কোনো বই পড়ল না। চোখ মুখ চেপে ধরা রূপকথা চমকায়। সে ভয়ে ভয়ে চোখ খুলে তাকাতেই ভরকে গেল। তার মাথার উপরে 2 বিশাল হাত, যেই হাতের আজলায় সব কয়টা বই। বইগুলো গুছিয়ে রাখতেও শুরু করেছে মানবটি। রূপকথা ঘোর থেকে বের হতে পারে না। তৎক্ষণাৎ ভারী কি এক কণ্ঠস্বর খুবই ঈশ্বর নিকট থেকে তার কানে আসলো। নাসারন্ধে প্রবেশ করে তীক্ষ্ণ এক আতরের গন্ধ। সে ঘাড় ঘুরিয়ে তাকাতে যাবে, তার আগে পুরুষালী ব্যস্ত কণ্ঠে কেউ পেছন থেকে তাকে জিজ্ঞাসা করলো। সাতকাহন। রূপকথা অস্ফুট স্বরে বলল। সাথে সাথে একটা লম্বা হাত পেছন থেকে তার মাথা টপকে খুব সহজে সাতকাহন বইটি নামিয়ে তার হাতে দিল। রূপকথা ফোঁস করে নিঃশ্বাস ফেলে ধন্যবাদ জানিয়ে পিছনে ফিরলেও কাউকে দেখতে পেল না। সে তাকায় নিজের বাম সাইডে সরু গলির দিকে। সাদা পাঞ্জাবি পায়জামা পরা বিশাল দেহি এক লোক ফোনে কথা বলতে বলতে ব্যস্ত পায় গ্রন্থাগার থেকে বেরিয়ে যাচ্ছে। রূপকথা কিছু পর সেদিকে তাকিয়ে চেনার চেষ্টা করলো, তবে মুখ দেখতে পেল না। সে নির্বিকার ঠোঁট উল্টে হাসি মুখে বইটি নেড়েচেড়ে দেখলো। বিপদ থেকে বেঁচে যাওয়ায় স্বস্তি চোখ মুখ জুড়ে। বাবা হয় একটা মেয়ের জন্য দুর্ভেদ্য এক সুরক্ষা বলয়, যেটা টপকে কেউ ওই মেয়েটিকে স্পর্শ করতে পারে না, অসম্মান করতে পারে না। সমাজে একটা মেয়ের মাথা উঁচু করে বাঁচার কারণ হয় বাবা। যার বাবা আছে তার জন্য সমাজ পৃথিবী হয় সুরক্ষিত, আর যার বাবা নেই তার জন্য সমাজ পৃথিবী হয় অরক্ষিত। যে কেউ এসে তাকে নোংরা কথা বলতে কুণ্ঠাবোধ করে না, বাজে স্পর্শ দিতে ভয় পায় না, নিচু করতে ভয় পায় না। আজ যদি রূপকথার জীবনে বাবা নামক শক্ত এই ঢাল থাকতো, তবে কি কেউ কখনো সাহস পেত সদ্য যৌবনে পা দেওয়া মেয়েটির জন্য, এক বিপত্নিক সন্তান সমেত পাত্রের জন্য বিবাহের প্রস্তাব দিতে পারত না? স্বামী নামক মানুষটির জন্য নীলিমার অন্তরালে জমে থাকার ঘৃণাগুলো দ্বিগুণ হারে বাড়তে লাগলো। মানুষটা তার কথা না হয় নাই ভাবলো, কিন্তু একটা বার কেন ভাবলো না তার 2 কন্যা সন্তান রয়েছে। তার অবর্তমানে যদি তার সন্তানদের কেউ ছিঁড়ে খায়, তবে অসম্মান করে, এই একটা ভয় কি বাবা নামক ওই মানুষটার মনে কখনো উকি দেয়নি? শুনেছে মেয়ে নাকি বাবার প্রাণ হয়। এগুলো তো সব মিথ্যা কথা। এগুলো শুধু বইয়ের পাতাতেই মানায়, বাস্তবে নয়। বাস্তবে তো বাবার কত শত ঘৃণ্য রূপ দেখা যায়। বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কের ফুটপাত থেকে এলোমেলো অলস পায়ে হাঁটছে নীলিমা এবং শুক্তারা। মায়ের মলিন নির্জীব মুখটা দেখে শুক্তারা মাথা নিচু করে নেয়। চোখ 2 অশ্রুসিক্ত। তার মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় আল্লাহ যদি তাকে একটা জাদুর কাঠি দিত, তবে সে মায়ের সব দুঃখ দূর করে দিত। নিজেদের জন্য একটা দৈত্যকার দালান তৈরি করত, কারি কারি টাকা উৎপাদন করত, অনেক অনেক সুস্বাদু খাবার তৈরি করত। ওই দুষ্টু লোকদের জাদুর কাঠি দিয়ে জাদুর দ্বারা পিটিয়ে পিটিয়ে পশ্চাৎ দেশ লাল করে দিত। কত মজা হতো তাহলে। মলিন হাসলো শুক্তারা। আল্লাহকে অনেক বলেছে, কিন্তু আল্লাহ কখনোই তাকে জাদুর কাঠি দেয়নি, আর না দূর করেছে মায়ের কষ্ট। আল্লাহর কাছে কি তার কথা পৌঁছায়নি? শত শত প্রশ্ন ছোট্ট মনটিতে, তবুও একটাই চাওয়া, তার মায়ের সব দুঃখ দূর হয়ে যাক। তারা আর 5টা মানুষের মতো আনন্দের সহিত বাঁচতে চায়। হাঁটতে হাঁটতে নির্জন গলিতে ঢুকলো নীলিমা। বাস স্ট্যান্ড থেকে 20 মিনিটের দূরত্বে তাদের ঘর। এই রোডে অনেকক্ষণ পর পর 1-2 দোকান পাওয়া যায়। কিছু দূর হাঁটতেই নীলিমার পা 2 কেমন শক্ত হয়ে আসে অদূরে দাঁড়িয়ে থাকা নিশাচরে ভয়ঙ্কর রূপ ধারণ করা মাতালগুলোকে দেখে।
বরাবরের মতোই নিজেকে শক্ত করে যেমন চলাফেরা করতো আজ তেমনি চোয়াল শক্ত করে মাথা নিচু করে হাঁটা ধরল। ভেসে আসলো বিশ্রী ভাষায় কিছু গান, গা গোলায় নীলিমা দ্রুত পা চালায়, তবে নীরব এই শুনশান রাস্তা যেন তাদের আরো বেপরোয়া ক্ষিপ্ত করে তুলল। কালো তেলতেলে কাটা ছিঁড়ে মুখশ্রী 6 জনের মধ্যে একজন মাঝবয়সী লোক খেলে দুলে এসে পথ আটকে ধরল নীলিমার। শুকতারা লেপটে গেল মায়ের সাথে। নীলিমা শক্ত করে জড়িয়ে নেয় মেয়েকে। সাথে থাকা কাপড়ের ব্যাগটা থেকে মরিচের গুঁড়া করা বোতলটি লোকটার অগোচরে আঁকড়ে ধরল ছিপি খোলার প্রয়াসে। কঠোর গলায় লোকটির উদ্দেশ্যে বলল, আমার পথ থেকে সরে দাঁড়ান। লোকটা ফিচেল হেসে উঠল। খিকখিক করে হাসতে হাসতে সে খপ করে নীলিমার হাতটা আঁকড়ে ধরল। নীলিমা চমকে উঠল। বদনে কম্পন সৃষ্টি হলো পরপুরুষের ছোঁয়ায়। এর আগে কখনো এই লোকগুলো এমন সাহস দেখায়নি। সে গর্জে উঠে হাত মুচড়ে ছাড়িয়ে নিতে যায়। হাত ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। এহেন কথায় সকলে সমস্বরে হেসে উঠল। লোকটা কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল, সবসময় এডি ককেল কখন তো কইতে পারো, হাতটা শক্ত করো, ধইরা জড়াইয়া ধরো, আর সাথে আমারেও। তোমার মাইয়ার আইস রেজাল্ট দেবে না? মিন্টু গেছে তোমার মাইয়ার ঠিকঠাকভাবে ঘরে পৌঁছায় দিতে। বলেই তারা পুনরায় হেসে উঠল। নীলিমার বুকটা ধক করে উঠল আতঙ্কে। এই মিন্টু এক উন্মাদ যে কিনা কথাকে পাওয়ার জন্য ইদানিং বেপরোয়া হয়ে উঠেছে। নীলিমা দ্রুত হাত ছাড়িয়ে নিতে চায়, কথার কাছে যেতে হবে, কিন্তু পারে না। দৈত্যের ন্যায় পুরুষালী শক্তির কাছে এসে কিছুই না। কথার মা, তোমার আর তোমার মাইয়ার রূপ তো দিন দিন বাড়তাছে তর কইরা। এর কারণ কি কত? নাকি এই রূপ দেখাইয়া আমগো জ্বলন বাড়াইয়া মজা নিতেছ? অনেক তো হইল, এবার রাজি হয়ে যাও। একলা জীবনযাপন কত কষ্টের আমারও বুঝি, তাই তো তোমার কষ্ট কমাইয়া দিতে চাইতেছি। এত জেদ করে না। আমরা তোমাকে মা মাইয়ার কষ্ট দূর করুম, আর তোমরা আমাগো শরীরের জ্বলন দূর করবা। রাজি হয়ে যাও। দুই পক্ষের সম্মতি থাকলে তৃপ্তি বেশি পাওয়া যায়। আমরাও যদি তৃপ্তি পাইতে চাই, তাই তো এত অপেক্ষা। আজকা রাইতে আসলে খুশি খুশি দরজা খুইলা দিও, নয়তো কিন্তু আজ দরজা ভাঙ্গে ঢুইকা যামো। লোকটার ঘৃণ্য সংলাপ শেষ হতে পারল না, তার আগে লালচে জ্বালাময়ী ছোট এক লহরী লোকটার নয়নদয় ঝলসে দিল। চোখে অসহনীয় জ্বলন সইতে না পেরে লোকটা গগনবিদারী চিৎকার করে উঠল। মাটিতে পড়ে চোখ চেপে ধরে যন্ত্রণায় ছটফট করছে সে। লোকটার সঙ্গী রূপী বাকি পশুরাও ততক্ষণে ক্ষিপ্র গতিতে এগিয়ে আসে, হুঙ্কার ছাড়ে, মা, তোগরে আইস কইয়া ফালামো, আমগো সাথে লাগতেই সোস। পুরুষালী বিকট চিৎকারে ধীরে ধীরে কিছু লোক জমা হলো। কয়েকজন লোক এসে তড়িঘড়ি করে শুধায়, এই এখানে হয়েছে কি? নীলিমা চোয়াল শক্ত করে মেয়েকে নিজের সাথে জড়িয়ে দাঁড়িয়ে আছে, হাত পা মৃদু কাঁপছে তার। সে চোখ তুলে তাকায় লোকগুলোর দিকে। সাথে কিছু মহিলাও রয়েছে। সে ঢোক গিলে বলল, ওনারা আমায় বিরক্ত করছিল, আমায় বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছিল। মিথ্যে কথা ভাইজান, এই মহিলারে চেনেন না? আস্ত এক 12 ভাতারি, স্বামী নাই, নিজের ওইসব কইরা জীবন চালায়, আবার আমরা কিছু কইলে আমাকে উপর দোষ চাপাইয়া দেয়। তার মধ্যে একটা নরপশু ক্ষিপ্ত কণ্ঠে বলল, সেটাই তো, আমরাও তো এই রাস্তা দিয়ে চলাফেরা করি সব সময়। কই মিন্টু গজা ওরা তো সব সময় আমাকে দেখলেই সালাম দেয়, তাহলে তোমাকে দেখলে এমন করিব কেন? নিশ্চয়ই তোমাকে কোনো হাত আছে। ভালো মানুষের সাথে তো আর ওরা এমন করিবার সাহস পাইব না। দেখো গিয়া, এইসব নষ্টা মহিলাগই দোষ। যেই আমাকে মতো ভালো মানুষ দেখছে, অমনি সহানুভূতি নিতে চাইতেছে। উৎসুক জনতার মাঝ থেকে একজন নারীর মুখ থেকে কথা শুনে নীলিমা নির্বাক অবাক পানে তাকিয়ে রইল ওই নারীর দিকে। নারী হয়ে নারীর বিপদে পাশে দাঁড়ালো না, তাকে বোঝার চেষ্টা করলো না, বরং সুযোগ পেতেই সেও তাকে অপমান করে দিল। আমারও তেমনই মনে হয়েছিল। ভালো ঘরের মহিলাদের সাথে তো আর এমন করবে না ওরা। আর তেজ দেখছো? মরিচ গলানোর পানি ছুঁড়ে মারছে, এই তেজ দেখাইয়া এরা এমন জীবনযাপন করে। গায়ের ভর ছেড়ে নীলিমা তখনও নিরুদ্বেগ তাকিয়ে তাকিয়ে দেখলো সমাজের উচ্চ শ্রেণীর মানুষগুলো নিচু চিন্তা ভাবনা। সমাজের প্রত্যেকটা মানুষই কি এমন? তাহলে তো একদিন এই পশুগুলো তাদের ছিঁড়ে খেলেও তারা বলবে পশুগুলোকে তারাই নিমন্ত্রণ জানিয়েছিল। তাদের কিছু হয়ে গেলেও কারোর কিছু যায় আসবে না। কেউ হয়তো একটা দুটো সহানুভূতিশীল বাক্য ছুড়বে, আর বেশিরভাগ লাঞ্ছনা ছুড়বে।
আরক্ত বদন বিবশ হয়ে গেল নীলিমার মস্তিষ্ক। ছোট্ট এই ঘটনাটি তাকে এতটুকু শিক্ষা দিল, পৃথিবীতে কোনো মানুষ কারোর জন্য নয়, এই সমাজ তাদের জন্য নিরাপদ নয়, তার কথার জন্য নিরাপদ নয়। মনে জোর দিয়ে আর কতদিন চলবে? সে যেভাবে জীবনযাপন করুক না কেন, তার কাছে যখন সুযোগ রয়েছে কথাকেই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করার, তবে সে কেন করবে না? কোন মা না চায় তার মেয়েটা ভালো থাকুক? মেয়েকে পড়ালেখা করি অনেক বড় একজন ডাক্তার বানাবে, নিজের মনের এই সুপ্ত বাসনার জন্য কি সে মেয়েটাকে বিপদে ঠেলে দিবে? প্রতিনিয়ত এমন ভয়ের সাথে জীবনযাপন করতে দেবে? না না, কখনোই না। কথাকে মুক্তি দিতে হবে এই অভিশপ্ত জীবন থেকে। ক্ষীণ সময়ের ব্যবধানে নীলিমা সমাজের অক্ষরজ্ঞানহীন টিপিক্যাল সেই বিকৃত চিন্তাধারী মায়েদের মতো চিন্তা করতে লাগলো। যে বিকৃত চিন্তা হলো মেয়েকে বিয়ে দিয়ে দিলে মেয়ে নিরাপদে থাকবে, মেয়ের জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নীলিমা এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। জড়ো হওয়া লোকজন একজন আরেকজনের কথা শুনে তাদেরকেই দোষারোপ করছে, আর গজা তার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে, যেই দৃষ্টি কোনো ভালো সংকেত বহন করে না। তবে এই দৃষ্টির কোনো বিরূপ প্রভাব সে তার কথার উপর পড়তে দেবে না। সে সকলের বাঁকা দৃষ্টি উপেক্ষা করে পা ঘুরায় উল্টো দিকে যেই পথে এসেছিল। দ্রুত পায়ে ফের উল্টো পথে ছুটল নীলিমা। শুক্তারা আশ্চর্য হলো মাকে পুনরায় ওই পথে যেতে দেখে। আম্মা, আমরা আবার ওই পথে যাচ্ছি কেন? শুক্তারা মায়ের হাতটি আঁকড়ে ধরে শুধায়। নীলিমা দ্রুত কদম ফেলতেই থাকে। মেয়ের দিকে না তাকিয়ে চোখের পানি মুছে সে জবাব দেয়, তোর বুবুকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে। শুক্তারা বুঝলো না মায়ের কথার অর্থ। সে নীরবে মায়ের সাথে পা মেলাতে লাগলো। আমি রাজি ভাবিজান। নাতিকে ডাক্তারের কাছে রেখে সদাই এই বসার ঘরে বসেছিল মেজগিন্নি এবং বড়গিন্নি। আচমকা নীলিমার আগমন এবং এহেন কথায় দুজনের মৃদু থমকালো। মেজগিন্নির চোখে মুখে খেলে গেল অপ্রকাশিত খুশির উজ্জ্বলতা। নীলিমা হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাই তার ক্ষণকাল পূর্বে নেওয়া সেই কঠিন সিদ্ধান্ত। চোখের সামনে নিজের মেয়েকে সম্ভ্রম হারা হতে দেখার চেয়ে কারোর দ্বিতীয় স্ত্রী হয়ে বাঁচা, কারো সৎমা হয়ে বাঁচাও তার কাছে শ্রেয় মনে হলো। একাধিক পশুদের হাতে লাঞ্ছিত হয়ে মরার চেয়ে অল্প বয়সে সংসারের টানাপোড়েনে মরা অধিক আরামের মনে হলো নীলিমার কাছে। সংসার সমাজ মানুষের তৈরি অদ্ভুত নিয়ম, আর জীবনযুদ্ধের কাছে হেরে যাওয়া এক মা নীলিমা। সৃষ্টির সেরা জীব হয়ে পৃথিবীতে নিজের তুচ্ছ এই অবস্থান দেখে পৃথিবীটা বড্ড নিকৃষ্ট ঠেকল নীলিমার কাছে। বড়গিন্নি সরু চোখে তাকায় নীলিমার দিকে, গুরুগম্ভীর গলায় অনাদরে শুধায়, কিসের জন্য রাজি? তপবন শিকদারের সাথে আমার মেয়ের বিয়ের জন্য রাজি। নীলিমা দৃঢ় কণ্ঠে বললেও কণ্ঠনালী তার কেঁপে উঠল। সে মেয়ের সামনা কিভাবে করবে, অন্তঃস্থলে তারই প্রস্তুতি চলছে। বড়গিন্নির ভেতরে চাপা উদ্বেগ দেখা গেল। মেজো জায়ের আন্দাজে ছোড়া ঢিল যে এভাবে লেগে যাবে তা সে কোনাক্ষরেও ভাবতে পারেনি। সে অপ্রস্তুত হয়ে শুধালেন, আপনি কি বলেছেন, ভেবে বলেছেন তো? আপনি কি বলছেন ভেবে বলছেন তো? পরে আবার বলবেন না এটা আপনার জেকের বসে নেওয়া সিদ্ধান্ত। অবশ্যই ভেবে চিন্তেই নিয়েছি ভাবিজান। বিয়ে তো কোনো ছেলে খেলা নয় যে হুটহাট সিদ্ধান্ত নেওয়া চাই। মেজগিন্নি ব্যগ্র কণ্ঠে বললেন। আমাকে কথা বলতে দে মেজো। বড়গিন্নি গম্ভীর গলায় বললেন। মেজগিন্নি আলাভোলা হেসে চুপ করে গেল। বড়গিন্নি পুনরায় শুধালেন, শুনেছি আপনার মেয়ের বয়স কম, তা আপনার মেয়ে এই বিয়েতে রাজি হবে? আমার বিরাট সংসার, তপবন আমার বড় ছেলে, হিসেব মতো সে আমার বাড়ির বড় বউ হবে। সে চারটিখানি কথা নয়, বিশাল দায়িত্ব। তা কি আপনার মেয়ে নিতে পারবে? আমার তপবনের জন্য একজন বুঝুমার মেয়ে প্রয়োজন, যে কিনা তার এবং আমার সংসারের হাল ধরতে পারবে শক্ত হাতে। নিহাতি আমার মেজো যা আমার বিনা অনুমতিতে আপনাকে প্রস্তাবটা দিয়ে ফেলেছে, নয়তো আমি কখনো এমন মেয়ে ঘরের বড় পুত্রবধূ হিসেবে মানতাম না। তার একটা সম্মান রয়েছে, সেটি রক্ষার্থেই আমি আপনার সাথে কথা বলেছি। আপনি বুঝে দেখুন আপনার মেয়ে আমার ছেলে আর তার সংসার শক্ত হাতে গড়তে পারবে কিনা। আমি কোনো ঝামেলা চাই না। উঠতি বয়সী মেয়েদের মন থাকে উড়ু উড়ু, কিন্তু আমি এমন একজন মেয়ে চাই যে স্বামীর আনুগত্য থাকবে, স্বামীকে সংসারমুখী করার যোগ্যতা রাখে। কথার মাঝে সূক্ষ্ম এক নিচু জাতের খোঁচা নীলিমা সন্তর্পণে হজম করে নিল। তপবন শিকদারের মহত্ব নম্রতা সম্পর্কে সে অবগত, তাই তার এই পদক্ষেপ। সে এতটুকু অন্তত নিশ্চিত, তপবন শিকদার মাঝপথে তার মেয়ের হাত ছেড়ে যাবে না। আর সংসার জীবনের যুদ্ধ এটা কোন মেয়ের না হয়ে থাকে? মেয়ে জন্মালে সংসার জীবনের যুদ্ধ লড়তেই হবে। তাতে উঁচু জাত আর নিম্ন জাত নেই, সকলকেই লড়তে হবে। তার রূপকথা ব্যতিক্রম নয়, তাকেও লড়তে হবে, শুধু সময়টা একটু আগে পরে। সে দৃঢ়কণ্ঠে মাথা নেড়ে বলল, ও ছোট,
সংসার জীবন সম্পর্কে অজ্ঞ। আপনি যদি হাতে কলমে বুঝিয়ে নেন তবে অবশ্যই পারবে। পরিপ্রেক্ষিতে বড়গিন্নিকে আরো গম্ভীর দেখালো। সে ভাবনার বিভোর ঘোর ভাবনা। তপবনকে কি করে রাজি করাবে? এদিকে তো সব ঠিকঠাক হয়ে গেল। সে চিন্তায় নিমগ্ন হয়ে বললেন, আমি শীঘ্রই আপনাকে জানাবো। নিজের মেয়েকে প্রস্তুত রাখবেন। আমার বাড়ির বউদের কাছে স্বামী সংসার সকল কিছুর উদ্দেশ্য, সকল কিছু। এই বিষয়টা মেয়ের মাথায় ঢুকিয়ে দেবেন। এখন আসতে পারেন। নীলিমা সালাম জানিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। নীলিমা যেতে মেজগিন্নি হেসে উঠে উৎসুক কণ্ঠে বললেন, ভাবিজান দেখেছেন, আমি বলেছিলাম না আমার চাল বৃথা যাবে না। মাইয়া অনেক সুন্দর, তেমনই নম্র ভদ্র, একদম মায়ের মতো গুণী। বড়গিন্নি চিন্তায় বিভোর হয়ে ধিমি কণ্ঠে বললেন, কিন্তু বয়স কম মেজো, এসব মেয়েদের চাহিদা অন্যরকম থাকে। সংসারে যদি মন না দেয়। আরে ভাবিজান, আপনি বয়স নিয়ে চিন্তা করেন না। এই কম বয়সী মেয়েদের আপনি হাতে গড়ে নিতে পারিবেন, মাটির মতন একেরে। যেমন রূপ দেবেন তেমন আকার ধারণ করিবে। আর তপবন মিষ্টভাষী নম্র ভদ্র একটা কম বয়সী মেয়ে জীবনে আসলে ও সংসারে আগ্রহী হবে। একবার বিয়ে হলে ভালোবাসা এমনিতেই হয়ে যাবে। আমরা কি চেনা জানা ছাড়া বিয়ে করি নাই? মিল মহব্বত হয় নাই? বাচ্চা কাচ্চা হয় নাই? ওদেরও হবে, দেখিবেন। সমস্যাটা তো সেখানেই। তপবনকে রাজি করাবো কিভাবে? আজ পর্যন্ত কি কম চেষ্টা করলাম, তবে এখন কেন রাজি হবে? ওরে রাজি করাইতে হইব ভাবিজান, যেভাবেই হোক। অল্প বয়সী মাইয়া তপবনের বেরং দুনিয়াটা রঙিন কইরা তুলব। আমার কথাখান মাথায় রাখেন। এই মাইয়া হাতছাড়া করা যাইব না, খাঁটি সোনা এক্কেরে। মেজগিন্নি রসিয়ে রসিয়ে বললেন। বড়গিন্নি মাথা নেড়ে সায় জানায়। মেজগিন্নি প্রাণ খোলা হাসলেন। অসহায়ত্বের সুযোগ নেওয়া কয়েকজন পশুর ভয়ে আরেকজনের কাছে সমাধান নিতে এসেছিল একজন অসহায় মা, অথচ সমাধানের নামে এখনো এখানেও যে তার অসহায়ত্বের সুযোগ নেওয়া হয়েছে তা কি বুঝলো নীলিমা? হয়তো বুঝেছে, আবার বুঝেনি। কেননা বুঝে তো লাভ নেই, দুটোই যে নিরুপায়। দুদিকে মরণ, একদিকে সম্ভ্রম আর প্রাণের মরণ, আরেকদিকে সদ্য যৌবনে পা দেওয়া একটা মেয়ের মনে প্রেমময় এক সুপ্ত আকাঙ্ক্ষা এবং পড়াশোনা করা, প্রতিষ্ঠিত হয়ে মায়ের দুঃখ নিরসনের বাসনার মরণ। অর্থ ও সামাজিক অবস্থান, উঁচুজাত পুরুষ মানুষের শক্ত দুর্বেদ্য আশ্রয় যে কতটা গুরুত্বপূর্ণ জীবন যুদ্ধে টিকে থাকার জন্য তা বেশ অনুধাবন করতে পারছে নীলিমা। রূপকথা আর শুকতারা, ধিক্কার সমাজ আর সমাজে বসবাসরত মানুষের তৈরি নিকৃষ্ট সব নিয়ম নীতিগুলোকে। তকদির শিকদার পরপর দুবার এমপি হিসেবে নির্বাচিত হন। নামডাক অর্থবিত্তের কমতি নেই, তবে তার যতই নামডাক থাকুক না কেন তার ছেলেমেয়েরা ঠিক তার উল্টো। বাবা রাজনীতিবিদ হলেও তারা রাজনীতি বিমুখ। তকদির শিকদার 3 ছেলে এবং 1 মেয়ের জনক। বড় ছেলে তপবন শিকদার, মেজ ছেলে ইমরত শিকদার, সেজ ছেলে এরজ শিকদার এবং সর্বশেষ ছোট মেয়ে রোজ শিকদার। পরিবার সমেত খুলনা শহরে থাকে, সেখানে বাড়ি ব্যবসা রয়েছে। বড় 2 ছেলে বাবার কোম্পানি পরিচালনায় নিয়োজিত থাকলেও তপবনকে বাধ্যতামূলকভাবে একটু একটু রাজনীতিতে জড়াতেই হয়। বাবার বড় ছেলে এবং বাবার বয়স হওয়া এই গুরুভার আপনা আপনি তার উপর এসে পড়েছে। অনীহা সত্ত্বেও তাকে গুরুভার বইতে হয়। জীবনের প্রথম বয়সে পড়াশোনা চলাকালীন দীর্ঘদিনের প্রেমের আকস্মিক এক পরিণতি হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তপবন শিকদার। তবে সৃষ্টিকর্তা মর্জি অন্য কিছু থাকায় সেই পথ চলা দীর্ঘায়িত হয়নি। বিয়ের 4 বছরের মাথায় 3 বছরের ছেলে সন্তান রেখে পরপার গমন করে তপবনের স্ত্রী। দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট ছিল, তবে সে প্রেগনেন্সি ছিল জটিল, এতটাই জটিল যে জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দেয়নি। সেখানে সমাপ্তি ঘটে তপবনের বৈবাহিক জীবনের। সেখান থেকেই তপবনের সিঙ্গেল ফাদারের দায়িত্ব পালনে দেখতে দেখতে আজ 11টি বছর পার হয়ে গেল। 3 বছরের সেই সন্তানটি এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং বরাবরের মতো এবারও ক্লাসে ফার্স্ট হয়ে নিউটেনে উঠেছে তপবন শিকদারের একমাত্র ছেলে তানশান শিকদার। 9ম শ্রেণীর পরীক্ষা শেষে দেশের বাড়িতে বেড়াতে এসেছিল। 15 দিন হলো, আগামীকাল চলে যাবে। দ্রুত কদমে পথ পেরিয়ে সদ্য নির্দিষ্ট কামরার সামনে নিজের গতি স্লোত করে ব্যক্তিটির দৃষ্টি গিয়ে সোজা আটকায় বিছানার উপর বসে থাকা ছেলের ব্যথাতুর মুখটির দিকে। দৃষ্টি ম্লান হয়, আলতো ক্রোধ ক্ষোভ ছুঁয়ে যায় দৃষ্টিদ্বয়। ছিলে যাওয়া হাঁটুতে ডাক্তারে দিয়ে যাওয়া মলমটি লাগাচ্ছিল তপবনের মেজ ভাইয়ের স্ত্রী মৌনতা। মলম লাগাতেই তার জ্বলনে চোখ মুখ কুচকে নেয় তানশান। তপবন এগিয়ে যায় কামরার ভেতরে। মৌনতা মুখ তুলে তাকায় ভাসুরের গম্ভীর থমথমে মুখটার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের ব্যান্ডেজরত 2 হাতের দিকে। সেই ইতস্তত করে বলল, ভাইজান, আসলে ওর দোষ নেই। বাচ্চারা সকলে কমলা খেতে চাইছিল। বাকিটা আমি লাগিয়ে দিচ্ছি মনি, তুমি যাও না লাগিয়ে দেখো, ও বাইরে একা।
ব্যগ্রকণ্ঠে কথাটা বলে তপবন মৌনতাকে থামিয়ে দিয়ে তার হাত থেকে মলমটা নিয়ে নিল। বাবাকে দেখতেই তানশান গুটিয়ে গেল নতমস্তকে। মৌনতা আঁচল তুলে ধীর পায়ে বেরিয়ে যায়, ইশারায় তানশানকে আশ্বাস দিতে ভুলল না। পৃথিবীতে একজন মানুষের কোনো প্রকার আঘাত ভাইজান সহ্য করতে পারে না, তাতে যদি তানশান নিজের দোষেও আঘাতপ্রাপ্ত হয় তবুও তাকে বাবার রোষের তোপে পড়তে হয়। মৌনতা বেরিয়ে যেতে তপবন সোজা এসে হাঁটু গেড়ে বসে তানশানের পরনের শর্টটিকে অতি সাবধানে আরও গুটিয়ে নেয়। ডান হাঁটু ছিলে রক্তাক্ত মাংস দৃশ্যমান হয়ে আছে, সেদিকে কিয়ৎকাল তাকিয়ে থাকে তপবন। অতঃপর সে মলমটা হাতে নিয়ে অত্যন্ত গম্ভীর গলায় অন্যদের শুধায়, কমলা গাছে কি করছিলে? বাবার এই কণ্ঠটি গা ছমছমে লাগে তানশানের কাছে। বাবা যখনই ভয়ঙ্কর রেগে থাকে তার গলার স্বর এমন ভারী শোনায়। তানশান নতমস্তকে অস্ফুট স্বরে বলল, মালি ছিল না? বিরতিহীন বাবার প্রশ্নে ক্রোধের আভাস তীব্র। ছিল, কিন্তু আমি ইচ্ছা করে গাছে উঠতে দিয়েছিলাম। তুমি গাছে উঠতে পারো? হাতের মলমটি ছিপি লাগিয়ে তপবন চোখ রাখে ছেলের চোখে। তানশান সন্তর্পণে চোখ সরিয়ে নেয় জ্বলন্ত সে চোখ দুটোর থেকে। নির্বাক না বোধক মাথা নাড়ালো সে। তাহলে কোন সাহসে গাছে চড়তে গেছো তুমি? সরব তপবন হুঙ্কারের চকিতে আড়ষ্টতা ভাঙল তানশানের। দৃষ্টি সচকিত হয়, তো বসে চুপ করে অপরাধীনে বসে রইল। তপবনের ক্রুদ্ধ দৃষ্টি ঝলসে দিচ্ছে ছেলের নতমস্তক। তানশান আর চোখে একবার তাকিয়েছিল, পরবর্তীতে আর তাকায়নি। কিয়ৎকাল বাদে সে মিনমিন করে বলল, গাছ থেকে ফল পেয়ে খাওয়ার আনন্দই আলাদা হয়, আর তাছাড়া আমাদের সবকিছু শেখার উচিত ভবিষ্যতের কাজে দিবে। তুমি কি ভবিষ্যতে মানুষের গাছে চলবে? ফের বাবার ক্রুদ্ধ কণ্ঠে ছোড়া প্রশ্নে তানশান তড়িঘড়ি করে না বোধক মাথা নাড়ল। তপবন থমথমে মুখে বলল, তাহলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোযোগ দাও, পড়াশোনায় মনোযোগী হও, গাছে চড়ে শেখার প্রয়োজন নেই। ওকে পাপা। তানশান মলিন মুখে বলে বাধ্যগত ছেলের মতো মাথা নাড়ল। তপবন উঠে দাঁড়ায়। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে অন করতে মৌনতার পাঠানো আঘাতপ্রাপ্ত দুটো হাতে রক্ততাপ ছবি ভেসে উঠল। এটা দেখে ছুটতে ছুটতে এসেছে। কমলা গাছের কাঁটায় দুটো হাতের চামড়া লম্বা আকৃতি ভাবে ছিঁড়ে গিয়েছে। বুকের ভিতরে অসহনীয় ব্যথা অনুভব হলো। সেই 3 বছরের মাহিনা ছেলেটিকে ঠিক মাটির পুতুলের মতো আলতো হাতে গড়ে তুলেছে সে। মা বাবা উভয়ের দায়িত্ব পালন করেছে, কখনো কোনো আঘাত ছুঁতে পারেনি। মা না থাকার কমতিটুকু যতটুকু পেরেছে পূরণ করেছে, তবু অদেখা এক অপূর্ণতা তো থেকেই যায়। তাই এই দিন শেষে এত কষ্টের ফলস্বরূপ সে নিজের এই অংশটিকে সুস্থ সবল হাসি খুশি দেখতে চায়, নাকি এমন আঘাতপ্রাপ্ত ব্যান্ডেজরত অবস্থায়। সে ছবিটি সরিয়ে রেজাল্ট কার্ডের ছবিটি বের করে এগিয়ে দেয় ছেলের দিকে। থতমত মুখে বলে, ফার্স্ট হয়েছো, কোন বিষয়ে কত নম্বর পেয়েছো দেখে নাও, কোনটাতে কম পেয়েছো সেটাও দেখে নাও। এরপর থেকে ওই বিষয়ে সময় বেশি দেবে, আর 10 মিনিট পর নিচের বাগানে আসবে। বলেই তপবন লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে যায় ঘর থেকে। তানশান নিরুদ্বেগ রেজাল্ট কার্ড দেখতে লাগলো। ফার্স্ট হয়েছে, এই নিয়ে বিন্দুমাত্র খুশি দেখা গেল না তার মাঝে। পড়াশোনা শুরু করেছে থেকে প্রতিটা ক্লাসে ফার্স্ট হয়ে আসছে। এর জন্য এই বিষয়টি এতটা মূল্যহীন তার কাছে। সবাই বলে সে নাকি বাবার প্রতিরূপ, দেখতেও বাবার মতো, কাজে কর্মে আচার আচরণে অভ্যাসে সবকিছুতে বাবার মতো, এমনকি পড়াশোনায়ও বাবার অবিকল। আর এই পড়াশোনায় তার জীবনে একমাত্র মানে। সে এই বিষয়টাতে দারুণ আগ্রহ খুঁজে পায়। তানশান বাবা, তপন ভাইজান তোমারে ডাকিতেছে বাগানে। দরজায় দাঁড়ানো কাজের মহিলা উচ্চস্বরে বলল। তানশান কপাল কুঁচকে তার দিকে তাকায়, এ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, আপনি কি একটু আস্তে কথা বলতে পারেন না পপি? মেয়েটুকু দূরত্ব আমি স্পষ্ট শুনতে পাবো আপনার স্বাভাবিক কণ্ঠ। মহিলা লজ্জিত ভঙ্গিতে হাসলো, একগাল হেসে বলল, এইটাই আমার স্বাভাবিক কণ্ঠ বাবা। কাম করতে আইলে এমন হাক সাইরা কথা কইতে হয় দেখা এমন কণ্ঠ হইয়া গেছে। তানশান ডানে বামে মাথা নেড়ে বাবার ফোনটা রেখে ধীর পায়ে উঠে দাঁড়ালো। হাঁটতে গেলে পায়ে মৃদু ব্যথা অনুভব হচ্ছে। সে ধীর স্থির পা চালিয়ে পড়ল। আচ্ছা চলুন। তানশান ধীর পায়ে বাগানে এসে দাঁড়ালে চোখে মুখের মলিনতা উবে গিয়ে মুগ্ধতা ভর করল। এই মুগ্ধতা আজকের নয়, বহু বছর। সেই ছোটবেলা থেকে সে বারংবার মুগ্ধ হয়ে আসছে বাবার কাজে, কথায়, ভাবনায়, সবকিছুতে। বাবা নামক মানুষটাই আস্ত এক মুগ্ধতা তার জন্যে। কমলার পরিপূর্ণ ডালটিকে দড়ি বেঁধে নিচে নামিয়ে ধরে রেখেছে 2 জন মালি। আর তপবন প্লাস্টিকের একটা ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে কমলা গাছের নিচে। তানশান বাবার কাছে এগিয়ে যেতে তপবন থমথমে মুখে হাতের ঝুড়িটা এগিয়ে দেয় ছেলের দিকে। থমথমে গলাতেই বলল, গাছ থেকে ফল পড়ার যত আনন্দ অনুভব করে নাও। তানশানের মুখে হাসি ফুটে উঠল। সে প্রফুল্ল চিত্তে বাবার হাত থেকে ঝুড়িটা নিয়ে দালানের দিকে তাকিয়ে হাঁক ছাড়ল। নাইল,
এসো গাছ থেকে কমলা পারবো। সাথে সাথে দালানের ভেতর থেকে 4 বছরের একটা বাচ্চা মেয়ে দৌড়ে বের হয়ে আসলো। ফর্সা আদল, হাসজ্জ্বল মুখ, গরনে একটা জাম্পস্যুট। তপবনের মেজ ভাই ইমরোজের একমাত্র মেয়ে নায়েল। সে ছুটতে ছুটতে এসে থামলো ভাইয়ের সামনে। হাঁপাতে হাঁপাতে শুধায়, ভাইজান, কমলা পালতে পারবে তুমি? তানশান হাসি মুখে মাথা নাড়ল। পারবো, দেখো গাছ আমাদের কত কাছে। মূলত নায়েলই জেদ করেছিল গাছ থেকে কমলা খেতে চাওয়ার। বোনের ইচ্ছা পূরণ করতে সে এক গাছে চড়তে গিয়েছিল, কিন্তু একটাতেও পারেনি। তার আগে পড়ে গিয়েছে। বাগেরহাট শস্য ফল ফলাদি উৎপাদনে সমৃদ্ধ। এখানে সকলে মাছের ঘের ফার্ম কৃষিকাজে বেশি আগ্রহী। তপবনদেরও 3টি মাছের ঘের আছে, ফার্ম আছে। কৃষিক্ষেত্রে নিজস্ব ফসল সবজি হয়। এসো আমি তোমার কোলে তুলে, আর তুমি কমলা পারো, ঠিক আছে? নায়েল একগাল হেসে প্রবল উৎসাহে ঘাট দুলিয়ে বলল, ঠিক আছে। তানশান হাসি মুখে বোনকে কোলে তুলতে গেলে তপবন বাদশাদে গম্ভীর গলায় ছেলেকে বলল, আমি নিচ্ছি, ওকে, তুমি পারো। তপবন কোলে তুলে নেয় নোয়েলকে। নায়েল লাফিয়ে পড়ে একটা কমলা খাপ করে ধরল। তপবন সাবধানী কণ্ঠে বলল, মা কাটা আছে, শুধু ফুলটা ধরো, ডালটা ধরো না। আচ্ছা বলো বাবা। নায়েল হাসি মুখে বলল। তার ল উচ্চারণ করতে মহাবিড়ম্বনায় পড়তে হয়। 2 ভাই বোন হাসজ্জ্বল মুখে কাছ থেকে কমলা পাড়তে লাগলো। ছেলের মুখের মলিনতা দূর হয়ে হাসি ফিরতে তপবনের মুখে স্মিত হাসি ফুটে উঠল। দিন শেষে ছেলের এই হাসিটুকু তার একমাত্র অর্জন, তার বেঁচে থাকার কারণ। যেদিন এই হাসি মুখটা চলে যাবে সেদিন সে কারোর কাছে অপরাধী হয়ে যাবে, যেটা সে কখনো হতে দেবে না। রূপকথা কলেজ থেকে বাড়ি ফিরতে আনন্দিত কণ্ঠে মাকে ডাকলো, তবে মায়ের সাড়া পাওয়া গেল না। শুক্তারা দরজা খুলে দিতে রূপকথা বোনকে উৎফুল্লতা নিয়ে বলল, তারা জানিস আজকে কি এনেছে? শুক্তারা মলিন মুখে শুধায়। কি? রূপকথা দরজা আটকে ঘরে ঢুকে। হাতে অজস্র সেলাই যুক্ত কলেজ ব্যাগটি কোনো মতে আটকে রাখা। চেনটি খুলে 2 প্যাকেট 10 টাকা দামের নুডলস বের করলো। সেটা দেখতে শুক্তারার মলিন মুখটিতে আনন্দের দেখা মিলল। সে অবাক কণ্ঠে শুধালো, বুবু, নুডলস এত টাকা পেলি কোথায়? 10 টাকার 1 প্যাকেট নুডলস আর 5টা ছেলেমেয়ের জন্য জাতীয় খাবার হলেও তাদের জন্য বিরল এক বিলাসিতা। আম্মা যখন অনেক অর্ডার পায় তখনই 2-1 প্যাকেট খাওয়া হয়। রূপকথা প্রগাঢ় হেসে নুডলস দুটো বোনের হাতে দিয়ে বলল, আমার কলেজে যাওয়ার সময় 2-3 টাকা দিত না, তো সেগুলো জমিয়ে এনেছি। ঘরে ডিম আছে, আম্মা কোথায়? তাকে রান্না করতে বল। ডিম তো নেই বুবু, গত সপ্তাহে 4টা ডিম এনেছিল আম্মা, তা তো অনেক আগেই শেষ। শুক্তারা ছোট মুখে বলল। নুডলসের মজা ডিমের সাথে রূপকথার মুখটিও ছোট হয়ে গেল, তবুও জোরপূর্বক হেসে বলল, কোনো সমস্যা নেই, এগুলো পানি দিয়ে রান্না করে খেলেও ভালো লাগে। টিভিতে দেখলাম না সুপি নুডলস, ওগুলোর মতো লাগে। আজকে আমরা সুপি নুডলস রান্না করে খাবো। হ্যাঁ, কি? ওই টিভির বাচ্চাগুলোর মতো সুপি নুডলস? শুক্তারার কণ্ঠে বিস্ময়। হুম। ও বুবু, মজা হবে, আমরাও সুপি নুডলস খাবো। আম্মা কোথায়? তারা আম্মাকে তো দেখছি না। বলেই রূপকথা রান্নাঘরের দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু শুক্তারা তার হাত টেনে ধরল। এতক্ষণের চেপে রাখা সেই আতঙ্ক জর্জরিত কথাটা মনে পড়তে এসে তড়িঘড়ি করে ফিসফিসিয়ে বলল, বুবু, তোর সাথে কথা আছে, শোন। কি বল? আম্মা তোর বিয়ে ঠিক করেছে বুবু। আচমকা প্রবল অনাকাঙ্ক্ষিত এই কথাটাতে রূপকথার চঞ্চলতা উবে গেল। সে থমকে তাকায় তারার দিকে, অপ্রস্তুত কণ্ঠে শুধায়, এসব কি বলছিস? আমার বিয়ে? কার সাথে? যত সব উল্টাপাল্টা কথা। না না, সত্যি বুবু, ওই শিকদার বাড়ির বড় ছেলে আছে না, অনেক বড় লোক, তার সাথে বিয়ে ঠিক করেছে। রূপকথা ফ্যাল করে তাকিয়ে রইল বোনের দিকে। মস্তিষ্কে সদ্যই ভর করলো শিকদার বাড়ির বড় ছেলে মানে তপবন শিকদার নামের এক বয়স্ক লোকের প্রতিচ্ছবি, যাকে প্রায়শই বিলবোর্ডে দেখে বাবার পাশে হাস্যোজ্জ্বল মুখে বসে থাকে। আম্মা, আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, একজন বড় ডক্টর হতে চাই আমি। রূপকথা অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে বলল। নীলিমার বুকটা কেঁপে উঠল মেয়ের আর্তনাদে, তবুও মুখভঙ্গি অপরিবর্তিত থেকে গেল। শক্ত কণ্ঠে বলল, পড়াশোনা করে যত বড় ডাক্তারই হয়ে যাও না কেন, একটা সময় স্বামী সন্তানের অভাব তোমায় কুড়ে কুড়ে খাবে। আর তাছাড়া বিয়ের পরেও পড়াশোনা করা যায়, স্বামীর মন জুগিয়ে চলবে, দেখবে সেও রাজি হবে তোমায় পড়াশোনা করাতে।
রূপকথা অবাক পানে মাকে দেখছে। এ কি সেই মা যে তাকে সবসময় সাহস জোগাতো, সবসময় বলতো জীবন একটা যুদ্ধক্ষেত্র, এখানে কেউ কারণ না, নিজের লড়াই নিজেকে লড়তে হবে। তাহলে আজ মাঝপথে এসে মা এমন পিছিয়ে যাচ্ছে কেন? ছোট বোনের থেকে এমন অবিশ্বাস্য কথা শুনে সে ছুটতে ছুটতে মায়ের কাছে আসে। এই একজনই আছে তার মনের সকল ভয় শঙ্কা দূর করতে সক্ষম। সেই মা তাকে নিশ্চিত করলো বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে গিয়েছে, এমনকি আজ সন্ধ্যায় তার বিয়ে। আমার তুমি এই কথা বলছো যে সারা জীবন বিবাহ নামক পবিত্র সম্পর্কটাকে ঘৃণা করে এসেছে? সব পুরুষ এক হয় না কথা। শিকদার বাড়ির বড় ছেলে একজন সুপুরুষ, তোমায় সম্মান করবে, ভালোবাসবে, গুরুত্ব দেবে। নীলিমার কম্পিত কণ্ঠ। তাই বলে একজন বিপত্তিক লোকের সাথে, যার সন্তান কিনা ক্লাস 10-এ পড়ে, তার ছেলে আর আমার বয়সে পার্থক্য কতটুকুই বা হবে আম্মা? একজন বিপত্নিক কি ভালো মানুষ হতে পারে না কথা? বিপত্নিক হওয়া দোষের কিছু না কথা, সে একজন বিপত্নিক। একটা সন্তানের বাবা হওয়ার পরেও সে একজন ভালো মানুষ, সে একজন ভালো স্বামী হবে কথা। তুমি একটা ভালো জীবন সঙ্গী পাবে। বয়সটাই কি বড় একজন ভালো মানুষের চেয়ে? বিশ্বাস কর, জীবনে একজন সঠিক জীবন সঙ্গীর অনেক অনেক গুরুত্ব। আজ হয়তো বুঝবি না, কিন্তু কখনো বুঝবি। আমি চাই তুমি ভালো থাকো। আমার যেই পরিণতি হয়েছে সেই পরিণতি তোমার না হোক। নীলিমার চোখ ঝাপসা হয়ে আসলো। আজ তোমার বড্ড অচেনা লাগছে আম্মা। সব সময় বলতে আমাকে লেখাপড়া করিয়ে অনেক বড় করবে, ডক্টর হয়ে আমরা নিজেদের দুরবস্থা দূর করব, নিজেদের ঢাল হব, তুমি আমি আর তারা একটা সুন্দর হাস্যোজ্জ্বল জীবন যাপন করব। তবে আজ কেন এত পরিবর্তন? কেন এভাবে হাল ছেড়ে দিচ্ছ? আমার নিজস্ব কিছু চাওয়া পাওয়া তো থাকতে পারে আম্মা। আমার অবশ্যই এমন একজন জীবন সঙ্গী কামনীয় নয়? রূপকথা ফ্যাসফেসে ধিমি কণ্ঠে বলল। একজন যুবক দেখতে ভালো, চাকরি করে এমন এক পুরুষ কামনীয়, তাই তো? কিন্তু সেই কম বয়সী যুবক যদি স্ত্রীকে সম্মান না করে, গুরুত্ব না দেয়, মারধর করে, খারাপ আচরণ করে, মাতাল হয়, পরকীয়ায় লিপ্ত থাকে, কিংবা এমনি একদিন হুট করে যদি চলে যায়, এমন এক পুরুষ কি কামনীয়? নীলিমার শক্ত কণ্ঠে রূপকথা ম্লান হাসলো। তুমি তো বয়স্ক বড়লোক তপবন শিকদারকে পেয়ে রীতিমতো অবুঝ হয়ে গেছো আম্মা। সব পুরুষ এক হয় না মা, এটা কি তুমি জানো না? আর আমি এখন কোনো বিয়েই করতে চাই না। আমি পড়াশোনা করতে চাই, আমার চাকরি করে আমাদের এই দুরবস্থা দূর করতে চাই আমি। শেষের কথাগুলো রূপকথা আর্তনাদের সুরে বলল। নীলিমা চোখ তুলে মেয়ের দিকে তাকায়। 20 বছরের সদ্য যুবতীর তকমা প্রাপ্ত একজন মেয়ে, উচ্চ মাধ্যমিকে 2য় বর্ষে পড়ছে মেয়েটা। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, হালকা পাতলা গড়নের মেয়েটি বছর 10 আগে সুস্বাস্থ্যের অধিকারী ছিল, ভারী মিষ্টি দেখাতো তখন। এখন সেগুলো তাদের স্মৃতির পাতায় উঠে গিয়েছে। 3 বেলা যাদের খাবারের সংকট, তাদের স্বাস্থ্য আসবে কোত্থেকে? দুপুরে তরকারি থাকলে রাতে মরিচ ভর্তা, সকালে 1 কাপ চা আর মুড়ি, এভাবে সুস্বাস্থ্য কিভাবে হবে? সুস্বাস্থ্য তাদের কাছে স্বপ্ন। নীলিমা দৃষ্টি সরালো। ঘেমে নিয়ে একাকার হয়ে আছে, মাত্র কলেজ থেকে এসেছে, 1 গ্লাস পানি পর্যন্ত খায়নি। নিজের ব্যস্ততাকে পাশে কাটিয়ে কাঠের পড়া টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি এনে মেয়ের সম্মুখে বাড়িয়ে দিল নীলিমা। রূপকথা ছুঁয়েও দেখল না, সেভাবেই তাকিয়ে রইল মায়ের দিকে। মেয়ের চোখের দিকে তাকাতে নীলিমার ভেতর থেকে চাপা অবসাদের উষ্ণ নিঃশ্বাস বেরিয়ে এলো, শক্ত কণ্ঠ নরম হলো। মেয়ের হাত ধরে বিছানায় বসালো নীলিমা। পড়াশোনার কথাটা সন্তর্পণে উপেক্ষা করে কপালের এলোমেলো চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিতে দিতে নম্র কণ্ঠে বলল, একটা মেয়ের জন্য তার জীবনটা কখন সহজ, সুখের, অভয়ের জন্য জানিস? যখন তার স্বামীর ছায়া তার উপর থাকে। তুই আমাকে দিয়েই দেখ না, আজ আমার স্বামী নেই। আমাকে সকলে দেহ ব্যবসায়ী বলতেও দ্বিধাবোধ করে না, বলে কি না আমি এগুলো করে খাই। দেখেছিস লোকটার অনুপস্থিতি কত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে আমায়? কেন আজ আমি এই অবস্থায় আছি জানিস? কারণ লোকটা একটা কাপুরুষ ছিল। কাপুরুষরা কখনো কাউকে আঘাত করতে, ছেড়ে যেতে, সম্পর্ক, স্ত্রী সন্তান ভুলে যেতে দ্বিধাবোধ করে না। কিন্তু একজন সুপুরুষ কেমন হয় জানিস? যার কাছে তার স্ত্রীর জন্য রয়েছে সম্মান, ভালোবাসা, অজস্র অবহেলিত সময়, গুরুত্ব রয়েছে। শত শত ব্যস্ততা, কাজ, বিপদ আপদ যাই হয়ে যাক না কেন, সে কখনো তার স্ত্রী সন্তানের হাত ছাড়ে না। এমন একজন স্বামীর ছায়া যে মেয়ের মাথার উপর থাকে, দুনিয়ার কোনো শক্তি নেই যা সেই মেয়েটিকে হারাতে পারবে।
স্বামীর সঙ্গ থাকলে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবে। এতটাই শক্তিশালী হয় এই মানুষটা একজন মেয়ের জীবনে। এই ক্ষেত্রে তুই কি সেই মানুষটিকে তার বয়স দিয়ে যাচাই করবি, নাকি তার স্বভাব চরিত্র, মানবিক মূল্যবোধ দিয়ে? একটা মানুষ কখনোই সর্বোপরি নিখুঁত হয় না, তার কিছু না কিছু অপূর্ণতা থাকবেই। তাই বলে কি সেই তুচ্ছ এক খুঁতের জন্য তুই মানুষটার সকল ভালো গুণগুলোকে উপেক্ষা করবি? তেমনি শিকদার বাড়ির বড় ছেলের খুঁত বলতে সে বিপত্নিক একজন সন্তানের বাবা। এটা কি তার পাপ বল? তপুবন শিকদারও ঠিক এমনই একজন সুপুরুষ, যে কিনা সন্তানের কথা চিন্তা করে আজ পর্যন্ত একা জীবনযাপন করে গিয়েছে। আমাদের মতো সমাজের নিচু স্তরের মানুষের কাছে কখনো একটা বংশীয় ভালো ছেলে আসবে? আসবে তো সেই মিন্টু পাড়ার মাতালদের মতো ছেলেদের সম্বন্ধ। সেখানে তারা বংশীয় মানুষজন, তারা সর্বাবস্থায় তোর পাশে থাকবে। এই অভিশপ্ত জীবনটা থেকে মুক্তি পাবি। সোনা খুঁজতে গিয়ে আমরা হীরা না হারিয়ে ফেলি কথা। তোর বাবা যখন আমায় বিবাহ করেছিল তখন সে 28 বছরের একজন সুদর্শন চাকরিজীবী যুবক ছিল। খুলনার বড় কোম্পানিতে চাকরি করত। ঠিক যেমনটা প্রতিটা মেয়ে তার স্বপ্ন পুরুষ কল্পনা করে, আমিও এমনটাই চাইতাম, পেয়েও ছিলাম। তবে আজ আমরা এই পর্যায়ে কেন আছি ভেবে দেখেছিস? বিগত 10 বছর ধরে আমরা যেই জীবনযাপন করছি, এর কারণ কি? মায়ের কথা বিশ্বাস কর কথা, অনেক ভালো থাকবি তুই। বড় গিন্নি তোকে অনেক আদর স্নেহ করবে, মাথায় তুলে রাখবে। আর তপুবন শিকদারও অনেক মিষ্টভাষী নরম মনের একজন মানুষ, সে তোকে মাথায় করে রাখবে। আমি চাই না আমার যে অবস্থা হয়েছে সেই অবস্থা তোমারও হোক। বোঝার চেষ্টা করো কথা। বলতে বলতে নীলিমার চোখের কোল ঘেঁষে না বলা কষ্টগুলো গড়িয়ে পড়ল। রূপকথা কান্নারত চোখে তাচ্ছিল্যে হেসে উঠল। মাথায় তুলে তো অবশ্যই রাখবে আম্মা। বুড়ো বয়সে এসে এত অল্প বয়সী বউ পাচ্ছে যে। আমরা দরিদ্র নিচু শ্রেণীর মানুষ বলে কি একজন বিপত্নিককে বিবাহ করতে হবে আম্মা? একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকলেই তো আমি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারবো আম্মা। আমার কষ্ট করতে কোনো সমস্যা নেই আম্মা, তবু বিয়ে দিও না। একবার পড়াশোনা শেষ হলে দেখবে তখন বংশীয় ছেলেদের অভাব হবে না আম্মা। আমার কথাটা বোঝার চেষ্টা করো। বলতে বলতে পুনরায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো রূপকথার নয়নদ্বয় থেকে। মেয়ের আঁকড়ে ধরা হাতটা ছেড়ে দিয়ে নীলিমা নিরুত্তর তাকায় মেয়ের দিকে। মায়ের নীরবতায় রূপকথার কান্নার বেগ বেড়ে গেল। মায়ের হাত দুটো আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়লো, হাউমাউ করে কেঁদে উঠে বলতে লাগলো, ও আম্মা, দয়া করে এমনটা করো না আম্মা। আমি জানি তুমি চাও না আমায় বিয়ে দিতে, তবে কিসের জন্য এমন করছো? আমাদের এই কষ্ট তো আজীবন থাকবে না। আমরা চলো না অনেক দূরে কোথাও চলে যাই, আমরা দুজন মিলে সব ঠিক করে ফেলবো আম্মা, তুমি কোনো চিন্তা করো না। আমরা তো এইভাবেই ভালো আছি, তাই না? এতগুলো বছর যখন কষ্ট সহ্য করতে পেরেছি, আর কয়টা বছর একটু কষ্ট করি সবাই মিলে আম্মা। দেখো না, আজকেও আমি ভালো রেজাল্ট করেছি, শুধু অঙ্কে একটু খারাপ করেছি, এটাও ঠিক হয়ে যাবে আম্মা। আমি কষ্ট করি, ডাক্তারিটা পাশ করলেই আমাদের আর দুঃখ থাকবে না আম্মা। তাহলে কেন আমাকে নিজেদের থেকে দূরে করার চেষ্টা করছো আম্মা? নীলিমার নিজেকে শক্ত খোলসে আবৃত রাখতে পারল না। সে মেয়ের হাতটা ঝামটা মেরে দূরে সরিয়ে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, চেঁচিয়ে বলে, আর কত জ্বালাবি আমাকে? মানুষ মনে হয় না আমায়, তাই না? সারাদিন মেশিন চালিয়ে যে কয়টা টাকা আয় করি, তাতে ঘর ভাড়া দিয়ে তোদের দুবেলা পেট পুড়ে খাবার দিতে পারি না। সকালবেলা না খেয়ে খালি পেটে এই যে দুপুর 1টা পর্যন্ত কলেজ করে আসিস, এগুলো দেখে আমি কিভাবে থাকি একবার ভেবে দেখেছিস? কখনো একটু ভালো করে দেখেছিস আমার মুখটির দিকে? রাতের পর রাত নির্ঘুম কাটাতে কাটাতে আমার ভেতরটা ভেঙে আসে, তবু চাতক পাখির মতো চোখ মেলে তাকিয়ে থাকতে হয়। সারা রাত ঘুমাতে পারি না, কখন বুঝি দরজা ভেঙে ঢুকে যায় দস্যুরা, আমার মেয়েটাকে আমার কুল থেকে কেড়ে নেয়। তুই সায়েন্স নিয়ে পড়ছিস, অথচ একটা ভালো শিক্ষকের কাছে পড়তে দিতে পারি না। উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ নেই বাগেরহাটে, যেতে হবে শহরে। স্বপ্ন ডাক্তার হবি, আমার কি সেই সামর্থ্য আছে যে তোকে শহরে রেখে ডাক্তারি পড়াবো, যেখানে পাড়ার সকলে আইসক্রিমওয়ালা দেখতেই দৌড়ে ভিড় জমায়? তার ছোট বোন সেদিকে মলির মুখে তাকিয়ে থাকে, কখনো সাহস করে বলে না আমায় একটা আইসক্রিম কিনে দাও। কতটা অসহায় লাগে তখন নিজেকে তুই জানিস না কথা।
আমার কি দোষ ছিল বলতো? লোকটা মাঝপথে আমায় এভাবে নিঃস্ব করে চলে গেল কেন? আমি নিজে সব কষ্ট মুখ বুজে সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার সন্তানদের কষ্ট আমার সহ্য হয় না। আমি চাই আমার মেয়ে দুটোই একটু পেট পুড়ে খেতে পাক। ঘরে চাল নেই, আটা নেই, ডাল নেই, তরকারি নেই, চিনি নেই। মেজগিন্নির জামা কাপড় বানিয়ে 600 টাকা পেয়েছি, তাতে ঘর ভাড়া দিয়ে তরকারি আর কিনতে পারিনি। আমি আর পারছি না কথা। দয়া করে আমার বোঝা আর বাড়িয়ে দিস না কথা। তোকে বিয়ে দিলে তোর বোনটাকে আমি একটু ভালোভাবে ভরণ পোষণ করতে পারবো, ওকে অন্তত 3 বেলা পেট পুড়ে খাবার দিতে পারবো। মায়ের কথা একটু রাখ। মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। মায়ের আর্তনাদ ভরা কণ্ঠের এই বৃহৎ সংলাপটিতে রূপকথা নির্বাক হয়ে গেল। গায়ের ভর ছেড়ে অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে। বৃহৎ এই সংলাপটি থেকে সে সারাংশ হিসেবে শুধু একটা শব্দই বুঝতে পেরেছে, আর সেটা হলো বোঝা। সে মায়ের বোঝা, মায়ের কষ্ট বাড়াচ্ছে। রূপকথার কান্নারা থমকায়। বহু কষ্টে কণ্ঠনালী থেকে নিঃসৃত হলো একটা কঠিন বাক্য। কঠিনই তো একজন সন্তান তার মায়ের কাছে বোঝা। এটা তো পৃথিবীর সবচেয়ে কঠিন একটা বাক্য। আমি কি তোমার বোঝা আম্মা? দয়া করে হ্যাঁ বলো না আম্মা, তাহলে যে আমি ভেঙে চুরে চুরমার হয়ে যাব। আমার ভেতরে যেটুকু শক্তি আছে সেটুকু শেষ হয়ে যাবে আম্মা। নীলিমা অশ্রুসিক্ত লালচে নয়নে তাকে বিলম্বহীন দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, তুই আমার বোঝা কথা। ব্যাস, মায়ের কঠোর গলায় বলা এতটুকু বাক্যই রূপকথাকে ভেঙে চুরে চুরমার করে দিল। কিয়ৎকাল জড়বস্তুর ন্যায় তাকিয়ে রইল মায়ের ওই কঠোর মুখটার দিকে। আজ আর ওই মায়াময় মুখটাতে রূপকথার জন্য কোনো মাতৃস্নেহ আহ্লাদ দয়া মায়া নেই, আছে শুধুই কঠোরতা। মায়ের দিকে তাকাতে তাকাতে রূপকথা চোখ মুখ মুছে বিছানা থেকে উঠে দাঁড়ালো। মায়ের ওই কঠোর মুখায়বের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, বিয়ে কখন আম্মা? আমি কি এক্ষুনি গোসল করে আসবো? না না, তোমার তো অনেক কাজ আছে তাই না? বিয়ে বাড়ি বলে কথা, অনেক কাজ তোমার। তুমি একা হাতে পারবে না? আমায় বলো কি কি করা লাগবে, আমি করে দিচ্ছি তোমায়। তারপর তাড়াতাড়ি করে আমি গোসল সেরে নেবো, যেন তারা আসলেই আমায় নিয়ে যেতে পারে। তোমার বোঝা আর বাড়াবো না আমি, তাদের একটু তাড়াতাড়ি আসতে বলো, ঠিক আছে? তাহলে তো তোমার বোঝা তাড়াতাড়ি কমে যাবে। আসতে বলো তাড়াতাড়ি। বিলাপ করতে করতে রূপকথা হেঁটে রান্নাঘরে চলে গেল। নীলিমা ঠোঁট কামড়ে কান্না আটকালো মেয়ের অস্বাভাবিক আচরণে। তবে বেশিক্ষণ পারল না, সে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। দরজার কপাট ধরে দাঁড়িয়ে থাকা শুক্তারা মার বোনের কান্নায় নিজেও ফুপিয়ে উঠল। কেন সব সমস্যা তাদের জীবনে? বুবু চলে গেলে সে থাকবে কি করে? বুবুকে জড়িয়ে ধরে ঘুমাতে যে খুব আরাম। ওই বাড়ি থেকে একটু আগে ফোন এসেছিল, তারা বলেছে তারা রাজি এবং আজ রাতে বিয়ে। তারপর তারা বুবুকে নিয়ে যাবে। আম্মা, আপনি নাকি আমার বিয়ে ঠিক করেছেন? তপবনের গভীর সুপ্ত শীতল হুঙ্কারযুক্ত কণ্ঠে মৃদু হক চকালো নির্জনা বেগম ওরফে বড় গিন্নি। শুরু থেকে মেজজায়ের কৃতিকর্মে সায় দিয়ে দিয়ে এসে তপবনকে রাজি করানোর বেলায় শক্তপোক্ত এই মহিলাটি দুর্বল হয়ে পড়ে। ছেলে তার আদরের এবং বড় সন্তানটি মায়ের খুব নিকটে হয়। তেমনি নির্জনা বেগমেরও খারাপ ভালো সবকিছু জুড়ে সর্বপ্রথম রয়েছে তপবন। মায়ের সব কথা যেমন তপবন শোনে, তেমনি নির্জনা বেগমও তপবনের সকল কথা শুনে। তবে দুজনের জন্যই কথা যুক্তিযুক্ত হতে হবে। তবে তপবনকে বিয়ের জন্য রাজি করানো তার সাধ্যের ভিতরে নেই। থাকলে বিগত 11 বছরে ছেলের একটা বিয়ে সে দিয়ে ফেলতো। যেহেতু এটা সম্ভব হয়নি, সেহেতু এটা কষ্টসাধ্য একটা ব্যাপার। কষ্টসাধ্য অসম্ভব তো নয়, মেজজায়ের কথা এটা। তারই বুদ্ধিতে সে নীলিমাকে পাকা কথা দিয়ে ফেলেছে। এমনকি সন্ধ্যায় বিয়ে পড়ানো হবে তাও নিশ্চয়তা দিয়ে দিয়েছে। মেজজায়ের কথা হলো একবার বিয়ে পাকাপাকি হয়ে গেলে তপবন না করতে পারবে না। আর তাদের খুলনা যাওয়ার কথা আগামীকাল থাকলেও তপবনের জরুরি কাজ পড়ে যাওয়ায় আজ রাতেই তারা সকলে খুলনাতে চলে যাবে। নিজের শয়নকক্ষে বিছানাতে বসে আরাম করছিল নির্জনা বেগম। ছেলের আচমকা আগমনে মৃদু হকচকালেও চোখে মুখে গাম্ভীর্যতা নির্লিপ্ততা বজায় রেখে ভদ্রমহিলা হাতের কুশিকাটা চালাতে থাকে, যেন ছেলের এহেন ক্রুদ্ধ কণ্ঠ তার কর্ণকুহরে প্রবেশই করেনি। তপবন ত্রস্ত পায়ে এগিয়ে আসে, চোয়াল শক্ত করে পুনরায় বলে, আম্মা, আমি কিছু জিজ্ঞাসা করছি আপনাকে। নির্জনা বেগম নিম্নমুখী দৃষ্টি রেখে কুশিকাটা করতে করতে জবাব দিলেন, হ্যাঁ। আপনি আমার বিয়ে ঠিক করেছেন আর আমি স্বয়ং এ বিষয়ে অজানা? বিষয়টা অদ্ভুত, তাই না আম্মা? তপবনের গনগনে আওয়াজে নির্জনা বেগম চোখ তুলে তাকায়। চেয়ার ইশারা করে বললেন, শান্ত হয়ে বসো তপবন, ঠান্ডা মাথায় আলোচনা করি। আপনি কি আলোচনা করার কিছু রেখেছেন আম্মা? কোনো কিছু না ভেবে চিন্তে আপনি কাউকে পাকা কথা দিয়ে দিয়েছেন। সন্ধ্যার পর বউ আনতে যাবেন। পুরো এলাকায় এটাই ছড়িয়ে পড়েছে। সকলেই আমাকে অভিনন্দন জানাচ্ছে। আপনি কিভাবে এমনটা করলেন আম্মা? কিভাবে করতে পারলেন? আপনি কি ভুলে গিয়েছেন তানাশার কথা? এই কথা যদি তানাশা জানে
তাহলে ওর উপর কেমন প্রভাব পড়বে আপনি বুঝতে পারছেন? আর আমি আপনাকে অনেক আগে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আমি বিয়ে করব না। তবে আপনি আমাকে কোনো কিছু না জিজ্ঞাসা করে এত বড় পদক্ষেপ কিভাবে নিতে পারলেন? এইভাবে সকলের সামনে আমায় হাসির পাত্র বানিয়ে আমার ছেলের সামনে আমায় ছোট করে কি পেলেন বলুন তো? তপবনের কণ্ঠে চাপা হুঙ্কার। নিজেকে যতটুকু পারছে ততটুকু সে সামলানোর চেষ্টা করছে, কেননা সম্মুখের মহিলাটি তার মা। তবে তুমি কি লোক দেখানোর জন্য বিয়ে করছো না? তুমি কি বিয়ে না করে এটা বোঝাতে চাইছো যে তুমি তোমার মৃত স্ত্রীকে কত ভালোবাসো? তানশান কি এইভাবে বিয়ে করেছো না? কিন্তু এগুলো না থাকলে তুমি ঠিকই বিয়ে করতে, তাই তো? তাহলে আমি বলবো তোমার এই বিয়ে না করা তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা নয়, লোক দেখানো ভালোবাসা। নির্জনা বেগম চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল। তপবনের দৃষ্টি সরু হয়। সে বিলম্বহীন কণ্ঠে বলল, আমার ভালোবাসা লোক দেখানো কিনা অন্য কিছু, এটার কৈফিয়ত দেওয়া আমার জন্য লোক দেখানো আম্মা। তাই এই বিষয়ে আমি মোটেও আপনার সাথে যুক্তিতর্কে লিপ্ত হব না। আমার স্ত্রী এবং তার প্রতি ভালোবাসা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আম্মা, আমি আমার ছেলেকে নিয়ে সুখে আছি। ও ভুল, সুখে ছিলাম, কিন্তু আপনি থাকতে দিলেন না। এখন আমার ছেলের সামনে দাঁড়াতে হলেও আমার চোখে লজ্জা ভর করবে। আমার ছেলে অনেক বড় আম্মা, ও ছোট নয় যে কিছু বোঝে না। তবুও আপনি ওর চোখে আমায় লজ্জিত করলেন। এই বুড়ো বয়সে এসে বিয়ে করবো আমি? লোকমুখে আমায় নিয়ে চর্চা হচ্ছে। আপনি ভালো করে জানেন আমি কখনো কারো চর্চায় থাকতে পছন্দ করি না। আমার ছেলেকে নিয়ে আমার একটা সাধারণ জীবন রয়েছে, আপনি তাদের এখনই না করে দেবেন। তুমি ঠিক বলেছ তানশান, এখন আর ছোট নেই, অনেক বড় হয়ে গিয়েছে ও। এখন বোঝে কোন মানুষ আজীবন একা থাকতে পারে না, তাই তারও কোনো সমস্যা নেই তোমার বিয়ে নিয়ে। আপনি এসব কথা তানশানকেও বলেছেন আম্মা? তপবন আশ্চর্য হয়ে গেল। তানশান এখন অনেক বড় হয়েছে তপবন, জীবনের স্বর্ণালী মুহূর্তে আছে সে। এখন তার একটাই ধ্যান জ্ঞান, তাকে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, ক্যারিয়ার করতে হবে, সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তবে তোমার কি হবে? দিন শেষে সেই তুমি তো একা, তোমার পাশে তো কেউ রইল না। তানশানের সুখ দুঃখ দেখার জন্য তুমি আছো, কিন্তু তোমার সুখ দুঃখ দেখার জন্য কে আছে? একটা বয়সে গিয়ে তোমার খেয়াল রাখার জন্য, তোমার অসুস্থতা তোমার পাশে থাকার জন্য কাউকে প্রয়োজন হবে, কিন্তু তখন আর তোমার কাছে সুযোগ থাকবে না। যার জন্য নিজের সব বিসর্জন দিয়ে দিচ্ছ, সে ব্যস্ত হয়ে পড়বে নিজের জীবন নিয়ে। আর দ্বিতীয় বিয়ে কোনো পাপ নয় তপবন। সমাজে অহরহ মানুষ দ্বিতীয়বার জীবন শুরু করছে, তারও নির্লিপ্ত ভাবে। তুমি আমায় বলতে পারো ঠিক কতজন প্রথম স্ত্রীর মৃত্যুর পর একজন পুরুষ একা জীবন পার করে? কে পার করে সেটা আমার বিবেচ্য বিষয় না। আমি এভাবেই ভালো আছি। তানশাকে বড় হতে দেখো, তাকে মানুষ হিসেবে গড়ে তোলাই আমার জীবনের একমাত্র চাওয়া পাওয়া। আর কোনো চিন্তা নেই আমার। আমার পাশে কেউ থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। তবুও জীবনের শেষ পর্যায়ে আমি কখনোই তানশাকে সৎ মায়ের ছায়াতলে বাঁচতে দেব না। তপবন দৃঢ় কণ্ঠে বলল, আমি তানশানের জন্য মা নয়, তোমার জন্য স্ত্রী আনছি তপবন। আমার নাতিকে দেখাশোনা করার জন্য আমি একাই যথেষ্ট, কোনো সৎ মায়ের প্রয়োজন নেই তার। আমি শুধু তোমার একাকিত্ব দূর করতে চাই। তানশানের জীবনে তার কোনো ধ্বংসের হস্তক্ষেপ থাকবে না। নির্জনা বেগম গম্ভীর গলায় বললেন, হাসালেন আম্মা, সে আমার স্ত্রী হবে, কিন্তু আমার সন্তানের জীবনে তার কোনো হস্তক্ষেপ থাকবে না। আমার সাথে জড়লে সে আপনা আপনি জড়িয়ে যাবে আমার ছেলের জীবনে। আর একজন সৎ মা কখনই মা হয়ে উঠতে পারে না। রাগে রীতিমতো হুঁশারা হয়ে কথাটা বললেও তপবন থমকালো। নিজের বলা কথাটার অর্থ মাথায় আটতেই তর রাগ নিভে যায়। সে নম্র দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। নির্জনা বেগমের এতক্ষণে সকলের উদ্বেগ যে গলার জোর কেমন নুইয়ে গেল। তপবন তড়িৎ বলল, আম্মা, আপনি যা ভাবছেন। ব্যাস তপবন। নির্জনা বেগম থমথমে মুখে বা হাতটি জাগিয়ে তপবনকে থামিয়ে দিল। শুকনো এক ঢোক গিলে বলল, কোনো কৈফিয়তের প্রয়োজন নেই তপবন। আমি জানি সৎমা কখনো মা হতে পারে না। নির্জনা বেগমের উদ্বেগ নুইয়ে গেলেও তপবনের মাঝে উদ্বেগ দেখা গেল। সে দৃঢ়তার সাথে বলল, আম্মা, আপনি যেমনটা ভাবছেন আমি তেমনটা বলিনি। তবে আপনি ভালো করে জানেন আমি তানশানকে রূপকথার কাহিনী শুনিয়ে বড় করিনি, বাস্তবতা শিখে বড় করি। আর বাস্তবতা এটাই যে 99% মানুষ খারাপ, লোভী, স্বাতন্বেষী হয়। বাকি 1% যারা হয়তো মমতাময়ী, দয়ালু, আপন মায়ের থেকে বেশি ভালোবাসাময়। কিন্তু আম্মা, ওই 1%-এর উপর ভিত্তি করে আমি এত বড় সিদ্ধান্ত নিয়ে তানশানের কৌশলকে ধ্বংস করে দিতে পারি না।
ও সবেমাত্র দুনিয়া চিনতে শুরু করেছে। আমি চাই ওর দুনিয়ায় সবসময় আনন্দ সুখের সহিত আলোকিত থাকুক, কোনো মেঘ না জমা হোক। ছেলেকে সৎ মায়ের কবলে পড়তে না দেওয়া তীব্র বাসনাতে যে এত বছর সিঙ্গেল ফাদারের দায়িত্ব পালন করে গিয়েছে তপবন তা বেশ বুঝলো নির্জনা বেগম। বুক চিরে একটা বিদঘুটে শব্দ হাঁক ছাড়ল সৎমা। পৃথিবীর অন্যতম এক যন্ত্রণাময় শব্দ এটি। সে ছেলের চোখে চোখ রাখে নির্ভন্ত দৃঢ় কণ্ঠে বললেন, আমার নাতিকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হবে? এত দুঃসাহস এখন পর্যন্ত শিকদার বাড়ির বউদের হয়নি, আর না আমি হতে দেব। তবে সে একজন ভালো মেয়ে তপবন, আমি নিজে তাকে তোমার যোগ্য করে গড়ে তুলব। তুমি একজন ভালো জীবন সঙ্গী পাবে যে কিনা তোমার অক্ষমতায় তোমার ঢাল হবে। আমার চাই না কোনো ঢাল আম্মা, আমার তানশান আমার একমাত্র ঢাল, এর চেয়ে অতিরিক্ত আর কিছুই না। আমি ভালো আছি আম্মা। তপবনের কণ্ঠে অবসাদ। সে কোনো ক্রমে এই প্রসঙ্গটিকে এত বিদঘুটে বিকৃতভাবে নিজের জীবনে আশা করেনি। ছেলের সামনে দাঁড়াবে কি করে, চোখে চোখ রেখে কথা বলবে কি করে? তার মাকে তার বাবা ভুলে গিয়েছে, নতুন কারোর মাঝে নিমগ্ন হবে। তার মায়ের অবস্থান কি এতটাই ঠুনকো তার জীবনে? তপবনের শেষ নিঃশ্বাস অবধি একটাই দীর্ঘশ্বাস থেকে যাবে, পূর্বা, তপবন আর তানশান। কেন তাদের পথ চলা দীর্ঘ হলো না? পূর্বা, তপবনের পূর্বা। নির্জনা বেগমও ক্লান্ত দৃষ্টিতে তাকায় ছেলের দিকে। বিগত 11টা বছর কম চেষ্টা করেনি। সে ম্লান কণ্ঠে বলল, তুমি ভালো আছো, কিন্তু কেউ একজন হয়তো ভালো নেই। তার তোমার সঙ্গ, তোমার ভরসার হাতটি খুব প্রয়োজন তপবন। রাজি হয়ে যাও, কারোর জীবন সুন্দর হয়ে যাবে তোমার কারণে। আমি তাদের কথা দিয়েছি, আমার সম্মান নষ্ট করো না। চ্যারিটির বিয়ে? আমি কি মানুষকে সাহায্য করার জন্য কোনো বিবাহী চ্যারিটি খুলে পড়ছি আম্মা? তপবন ত্যক্ত কণ্ঠে শুধায়। নির্জনা বেগম ধিমি কণ্ঠে বলল, আমার মেয়েটা আমায় বলে গিয়েছিল যেন আমি তার আমানত দুটোর হেফাজত করি, তাদের জীবন কখনো ম্লান হতে না দিই, হাসি আনন্দ বজায় রাখি যেন। সে বলেছিল তুমি দ্বিতীয়বার জীবন শুরু করো। দ্বিতীয়বার জীবন উপভোগ করা পাপের নয় তপবন। তাতে যদি কারো মঙ্গল লুকিয়ে থাকে তবে তা আরও নয়। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। তপবান নির্বাক নির্নিমেষ প্রতিক্রিয়াহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। তানশানের স্বপ্ন সে ইঞ্জিনিয়ার হবে বাবা মায়ের মতো। তপবন এবং পূর্বা দুজনেই আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছে। তাদের মতো সেও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হবে, বিদেশে পড়বে। দাদুমণি বরাবরের জন্যই তানশানের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার একটা মানুষ। নির্জনা বেগম তাকে কাছে নিয়ে আদর করে বুঝিয়ে বলেছেন, তার কি ইচ্ছে হয় না কেউ তার বাবার অসুস্থতায় পাশে থাকুক? তার কি ইচ্ছে হয় না তার বাবা যেমন তার দেখাশোনা করে, খেয়াল রাখে, তেমন খেয়াল তার বাবাকেও কেউ রাখুক? তাকে খেয়াল রাখার জন্য তপবন আছে, কিন্তু তপবনের জন্য কে আছে? সুদীর্ঘ সময়ের বোঝাবুঝিতে তানশান বেশ বুঝলো দিন শেষে তার বাবার খেয়াল রাখার জন্য কেউ নেই। তবে খুব ইচ্ছে করছিল দাদুমণিকে জোর গলায় এটা বলতে যে সে আছে তো তার বাবার পাশে, বাবার খেয়াল রাখার জন্য আজীবন আছে। তবে সেটা আর বলা হয়ে ওঠে না। বরাবরই তানশান অনুভূতি প্রকাশ করতে অপরিপক্ক। বাবার মতো স্বল্পভাষী, মুখভঙ্গি সর্বদা ন্যায় গম্ভীরই হয়ে থাকে। আর সেই গাম্ভীর্যতার আড়ালে ভার হয়ে আসা অন্তঃস্থলের খবর কাউকে বুঝতে দিল না বাবার পাশে কোনো সন্তান তার মা ব্যতীত অন্য কোনো নারীকে দেখার চিন্তাও তার মস্তিষ্ককে বিকৃত করে দেয়। বাবার ভাগ কাউকে দিতে চায় না। তপবন ঠিক বলে তানশানকে সে রূপকথার কাহিনী শুনিয়ে বড় করেনি, বাস্তবতা শিখিয়ে বড় করেছে। আর তানশান বাস্তবতা বুঝে, আবেগ দিয়ে জীবন চলে না, একা থাকাও যায় না। তাই বাস্তবতাকে আঁকড়ে তানশান মৃদু হেসে রাজি হয়ে যায়। তবে সে জোরপূর্বক হাসির মাঝে লুকিয়ে থাকা ক্লেশ মোটেও দৃষ্টিগোচর হয়নি নির্জনা বেগমের। দিন শেষে তপবন যেমন চায় তানশান ভালো থাকুক, তেমনি তানশানও চায় বাবা ভালো থাকুক। কেন সে স্বার্থপরের মতো শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যই দেখে যাবে? আসুক না বাবার সাদামাটা একাকী দুনিয়াতে একটু পরিবর্তন। মায়ের সাথে দীর্ঘ এক দ্বন্দ্বে এবার হেরে গেল তপবন। মায়ের শেষ কথা ছিল, তপবন শিকদার স্বার্থপর হতে পারে না। চ্যারিটির বিয়েতে রাজি হয়েছে সে। এখানে যখন কারো ভালো লুকিয়ে আছে তবে কেন নয়? তার জন্য কারো জীবন সহজ হয়ে গেলে তার কোনো আপত্তি নেই। ক্ষণিকের মাঝে পুরো বাগেরহাট ছড়িয়ে গেছে তার বিয়ের খবর। তখন বিকেল 4টা। এক বিতৃষ্ণা ভরা অস্থিরতা আঁকড়ে তপবন দ্রুত কদমে নিজের ঘরের দিকে যায়। কামরায় ঢুকতেই ব্যাগ ঘাটতে লাগলো। প্রবল আকাঙ্ক্ষিত মুখটা যে না দেখলে অস্থিরতা কমবে না। পাপা আসবো? তানশানের কণ্ঠে তপবন অনুপলের মাঝে নিজের মুখের দশা পরিবর্তন করে গম্ভীর মুখ ধারণ করে। পেছনে না ফিরে বের করা পোশাকগুলো আবার ঢুকিয়ে রাখতে রাখতে অনুমতি প্রদানে বলে, এসো।
তানশান এগোয় আসে বাবার পাশে দাঁড়িয়ে হাতের রাফ খাতাটা এগিয়ে দিয়ে বলল, তুমি যে ম্যাটগুলো করতে দিয়েছিলে সেগুলো অর্ধেক করতে পেরেছি, বাকি অর্ধেক পারিনি। বাকিগুলো তোমার শেখানোর নিয়মের ব্যতিক্রম। তপবন খাতাটা হাতে নিয়ে দেখল না, গম্ভীর গলায় বলল, বাকিগুলো সব করিয়ে দিচ্ছি। এখন প্রয়োজনীয় জিনিসপত্র সব আমার হাতের কাছে এনে দাও। ব্যাগ গোছাতে হবে। সন্ধ্যার পরপরই আমরা বেরিয়ে পড়ব খুলনার উদ্দেশ্যে। তানশান কিছুটা অবাক হলো বাবাকে নিরুদ্বেগ দেখে। বাবা কি এখনো দাদুমণি কিছু বলেনি যে সন্ধ্যায় বিয়ে? তার কৌতূহল জাগে। কেন নতুন মাকে আনতে যাবে না? সরব অন্তঃস্থলে কাঁপন ধরল তপবনের। এ কি বিদঘুটে পরিস্থিতি! দৃষ্টিদ্বয় কেমন নির্জীব ফ্যাকাশে বেরং ধারণ করলো, কর্ণদ্বয় ভাসতে লাগলো কারো চঞ্চল চটপটে হুমকি স্বরূপ কণ্ঠ। তপু, তোকে যদি কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে দেখি না, তবে তোর চোখ দুটো উঠিয়ে গাঙ্গের জলে ভাসিয়ে দেব। তপবন তখন গা দুলিয়ে হেসে বলতো, পূর্বার দিক থেকে দৃষ্টি সরানোর ক্ষমতা আগে আয়ত্ত করে নেই, তারপর না হয় অন্য কোনো মেয়ের দিকে তাকাবো। কোথায় গেল সেই মধুর মুহূর্তগুলো? আজ কেন নিজের সন্তানের সম্মুখে বিদঘুটে পরিস্থিতিতে সে কখনো ক্ষমা করবে না পূর্বাকে। তাকে আর তার ছেলেটাকে এভাবে পৃথিবীর সবচেয়ে বিদঘুটে পরিস্থিতির সম্মুখীন কেন করাচ্ছে? চোয়াল শক্ত হয়ে আসলো। ছেলের দিকে চোখ তুলে তাকায় তপবন। বরাবরের মতোই গম্ভীর নিরুদ্বেগ কণ্ঠে এক চরম বাস্তবিকতা তুলে ধরে বলে, সম্বোধনের শেষে মা ডাক যুক্ত করেছো, ঠিক আছে, কিন্তু তাই বলে তাকে মায়ের জায়গায় বসে মাতৃত্ব খুঁজতে যেও না তানশান। জন্মদাত্রী ব্যতীত কেউ কখনো মা হয় না। তোমার মা পূর্বা সিদ্দিকা। অন্য কারো কাছ থেকে মায়ের ভালোবাসা আশা করতে যেও না। আমি চাই না তোমার আশা চাওয়া দুমড়ে মুচকে যাক, তুমি কখনো কষ্ট পাও। আশা করি বুঝতে পেরেছো তুমি। তানশানের দৃষ্টি নত হয়ে আসে। এই সম্বোধন সে নিজে যেচে করেনি, দাদুমণি তাকে এই সম্বোধনে ডাকতে বলেছে। বাস্তবতাকে আঁকড়ে যখন বাবাকে ভাগ করতে পারছে, তবে মা ডাকতে কি সমস্যা? তাই সে প্রতিক্রিয়াহীন এই ডাকটিকেও গলদ্ধকরণ করে নেয়। নয়তো কোন সন্তান চায় নিজের মায়ের জায়গায় অন্য কাউকে বসাতে? তানশানকে নত মস্তকে নম্র কণ্ঠে বলল, সরি পাপা। তপবন সেই দিকে ভ্রুক্ষেপ না করে গম্ভীর গলায় বলল, নিজের প্রিয় জিনিসপত্র আমার কাছে এনে দাও। তানশান নীরবে ঘরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বাবার কাছে এনে দিতে লাগলো। আর তপবন সেগুলো ব্যস্ত হাতে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। বিকেল 5টা গড়াতে শিকদার বাড়ির মৃদু আড়ম্বরপূর্ণ হয়ে উঠল। নির্জনা বেগম স্বল্প সময়ের ব্যবধানে যতটুকু পেরেছে বিয়ের জন্য কেনাকাটা করেছে। রোজ মৌনতা নায়েলের আনন্দের শেষ নেই। মৌনতা খুব খুশি। বড় ভাইজানকে জীবনটা গুছিয়ে নিতে দেখা তার সুপ্ত এক চাওয়া ছিল। নির্জনা বেগম এবং মেজগিন্নি তাদের কথা, তারা কোনো রকম বিয়ে পড়িয়ে বউ নিয়ে চলে যাবে। সেখানে যেন এক কাপ চায়েরও ব্যবস্থা না করা হয়। পরিপ্রেক্ষিতে নীলিমাকেও প্রতিক্রিয়াহীন দেখা গিয়েছে। অন্তঃস্থলে দীর্ঘশ্বাস। তাদের মতো নিচু জাতের মানুষের বাড়িতে এক কাপ চাও বোধহয় শিকদার বাড়ির লোকদের মুখে রুচবে না। নিচু জাতের মেয়েকে বাড়ির বউ করে নিতে পারবে, কিন্তু একটু খাবার মুখে নিতে পারবে না, এমন কিছু দ্বন্দ্ব চলছিল তার অন্তরালে, যেটা নিছকই তার মনের ভ্রান্তি বলে মনে হলো। তকদির শিকদারও মহাখুশি। ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে শুনে। এত বছরে এসে ছেলের জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিতে রাজি হয়েছে। বাবা হিসেবে তার জন্য এর থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না। সন্ধ্যায় শিকদার বাড়ির সকলে পৌঁছায় বস্তির শেষ প্রান্তে শুনশান জায়গায়। মৃদু কুপির আলোয় আলোকিত ভাঙাচোরা ঘরটিতে সকলে বেশ অপ্রস্তুত হয় এমন পরিবেশে। রোজার মৌনতার এসব অর্থবিত্ত সামাজিক অবস্থান নিয়ে কোনো উদ্বেগ নেই। তারা সবকিছুতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। তারা প্রফুল্ল চিত্তে হুড়মুড়িয়ে ঘরের ভিতর ঢুকে যায়। বড় ঘরের এক কিনারায় জানালার ধারে নীরবে বসেছিল রূপকথা, পরনে একটা সোয়েটার। এতদিন রাতের আধার নামলেই যে ভয় জেকে বসতো, তা আজ আর বসলো না। বরং আজ নির্বিঘ্নে অন্ধকার দেখছে সে তার জীবনটাও কিছুক্ষণ পর থেকে এমনি রং ধারণ করবে। রূপকথা কোথায়? তুমি কোর ছোট বোন? তোমার বড় বোন কোথায়? কারোর চঞ্চল আনন্দমুখর কণ্ঠে রূপকথার ম্লান দৃষ্টি নিক্ষেপ করে মৌনতার হাস্যোজ্জ্বল মুখের দিকে। গতরে দামি শাড়ি এবং অলঙ্কারে আবৃত এক সুন্দরী রমণী, চোখে মুখে সুখ আভিজাত্যের ছোঁয়া। আসলে কি তাই? মানুষের এই চাকচিক্যের আড়ালে কি সবসময় সুখী থাকে? জবাব পেল অবিচলিত থেকে মিহিসরে বলল, আমি রূপকথা। হ্যাঁ। রোজ আচমকা চেঁচিয়ে উঠল। সহসা মৌনতার হাসি খুশি মুখটা নিভে গেল। রোজ আর মৌনতা হতভম্ব দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়, কেননা তার ধারণা মতে রূপকথা যে রোজের থেকেও ছোট। রোজ এখন অনার্স প্রথম বর্ষে পড়ছে। তারা দুজনেই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় বাইরে চেয়ার পেতে বসে থাকা নির্জনা বেগমের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলতে নির্জনা বেগম সন্তর্পণে দৃষ্টি সরিয়ে নেয়, গাম্ভীর্যতা আঁকড়ে বসে রইল।
মৌনতা পারল না চুপ করে থাকতে। সে নিজেও তো একটা মেয়ে। সে তড়িৎ গতিতে ছুটে যায় শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে গিয়ে চাপা স্বরে মৃদু অবাক কণ্ঠে শুধায়, আম্মা এইসব কি? রূপকথা তো ছোট একটা মেয়ে, কোথায় বড় ভাইজান আর কোথায় বাচ্চা একটা মেয়ে। আপনি সব জেনে শুনে এই মেয়েকে কি করে ঠিক করতে পারেন ভাইজানের জন্য? নির্জনা বেগম গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মেজ বৌমার দিকে। রুক্ষ কণ্ঠে তেজ দেখিয়ে বললেন, আমি কাউকে জোর করে রাজি করাইনি এই বিয়েতে। তারা নিজেরা রাজি হয়েছে। তারা জীবন মরণের সংগ্রামে রয়েছে। আর যেই পরিবেশ দেখছো, এই পরিবেশে কোনো ভালো চাকরিওয়ালা বংশীয় পরিবারে তো মেয়ে বিদায় করতে পারবে না তারা। সেটা জেনেই তো তারা হাসতে হাসতে রাজি হয়ে গিয়েছে। তুমি আর এর মধ্যে নাক গলাতে যেও না। চুপচাপ গিয়ে সাজাও আর শিকদার বাড়ির জন্য উপযুক্ত এক রূপ দাও। তবু আম্মা, কারোর অসহায়ত্বের সুযোগ এইভাবে একটা জীবন নষ্ট করে নেওয়া কি উচিত? আমরা চাইলেই তো তাদের অন্যভাবে সাহায্য করতে পারি। আব্বুজান তাদের জন্য কিছু করতে পারি। মৌনতা জোরালো কণ্ঠে বলল, সে আগে থেকেই শুনেছে রূপকথাদের দুরবস্থার কথা। তবে এখন যা দেখছে তাতে এতটাও নয় যে তার শ্বশুর তাদের সাহায্য করতে পারবে না। নির্জনা বেগম চুপসে গেল। মেজগিন্নি মৃদু তেতে উঠল। সব ঠিকঠাক চলছিল, এই মেজ বউ যদি এখন ঝামেলা সৃষ্টি করে। সে ব্যগ্র কণ্ঠে বলল, মেজ বউ, তুমি কি একটু বেশি নাক গলাচ্ছ না? তপবন এত কষ্টে এইবার রাজি হয়েছে শুধু এই দুরাবস্থার কথা চিন্তা কইরা। তুমি চুপ কইরা নিজের কাজ করো গিয়ে। এইসব বিষয়ে নাক গলানোর জন্য তোমার এইখানে আনা হয় নাই। কিন্তু আম্মা আপনি তুমি আমার উপর থেকে কথা বলার চেষ্টা করছো মেজ বউ। নির্জনা বেগম চাপা গর্জে উঠল। মৌনতা নীরব হয়ে যায়। সে হতবাক হয়ে গেল শাশুড়ির এহেন আচরণে। শাশুড়ি নামক এই মানুষটাকে সে চেনে, খুব ভালো করে চেনে। মানুষটা অনেক কঠোর, তবে নিষ্ঠুর নয়। এতদিন কি তবে ভুল জানতো সে? তাদের বারণ করা সত্ত্বেও নীলিমা নিজের মনের প্রশান্তির জন্যেই কিছু শরবত আর মিষ্টান্নর আয়োজন করেছিল। সামনে পরিবেশন করলেও কেউ ছুঁয়েও দেখল না। নীলিমা ফ্যাকাশে মুখটা নিয়ে দেখে অদূরে কাজীর এবং তকদির শিকদারের পাশে বসা তানশান এবং তপবন শিকদারের দিকে। সে ধীর পায়ে তানশানের সামনে গিয়ে দাঁড়ায়। তানশান চোখ তুলে তাকায়। নীলিমা মৃদু হেসে মিষ্টির প্লেটটা এগিয়ে দিলে তানশান এক পলক তাকায় বাবার গম্ভীর মুখটার দিকে। বড়দের অসম্মান করা বাবা বরদাস্ত করে না, আর না সে অসম্মান করে। বাবা সবসময় বলে সে যদি কোনো খারাপ কাজ করে তবে তার শাস্তি তার বাবা মায়ের পেতে হবে। অপ্রস্তুত সে সৌজন্য হেসে এক টুকরো মিষ্টি হাতে তুলে নিয়ে নম্র কণ্ঠে বলল, ধন্যবাদ। নীলিমা মৃদু হেসে মিহি কণ্ঠে বলল, অনেক বড় হও। তানশান সৌজন্য হাসি দিল। নীলিমা এক পলক তপবনের দিকে তাকিয়ে চলে আসে। সে এক ধোঁয়াশায় মুহূর্ত কাটিয়ে অন্দর এবং বাহিরে বসা দ্বিমুখী দুজন মানুষ কবুল বলে যখন দ্রুত বিদায় তাগিদে গাড়িতে উঠে গেল, তখন তপবন সহ তকদির শিকদার হতবাক হয়ে গেল। যখন গাড়ির কাছে বধূ সাজে নিতান্তই অল্প বয়সী একটা মেয়েকে আনা হয়, তপবন অবিশ্বাস্য চোখে তাকালো মায়ের দিকে। মনে পড়ে মায়ের সাথে দুপুরের কথোপকথন। পাত্রীর বয়স জিজ্ঞাসা করলে নির্জনা বেগম দৃঢ় কণ্ঠে বলেছিল, তোমার অযোগ্য নয়, চিন্তা করো না। তকদির শিকদারও ঠিক একই কথা জানে। সে যখন জিজ্ঞাসা করেছিল পাত্রী কি তপবনের সম্পর্কে সব জানে, পাত্রীর বয়স তপবনের বয়সের সাথে সামঞ্জস্য আছে তো, নির্জনা বেগম তখনও বলেছিল সামঞ্জস্য না থাকলে তো আর সব জেনেও তারা এত বড় সিদ্ধান্ত নেয়নি। নির্জনা বেগম স্বামী এবং ছেলে উভয়ের হতভম্ব দৃষ্টিকে উপেক্ষা করে গম্ভীর গলায় সকলকে তাড়া দিল, সকালে এখানে দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। শীতের রাত, বাড়িতে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। তপবন আকস্মিকতা হজম করতে পারল না। সে অস্থির কণ্ঠে মৃদু গর্জে উঠল, আম্মা। যা কথা বলো বাড়িতে গিয়ে বলবো। তপবন। ছেলের গর্জন উপেক্ষা করে নির্জনা বেগম গম্ভীর গলায় এতটুকু বলে গাড়িতে উঠে বসে। নীলিমা শুক্তারা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে মেয়ের প্রতিক্রিয়াহীন কঠোর মুখটার দিকে। মেয়ের গায়ে শোভা পাচ্ছে দামি শাড়ি ও অনেকগুলো অলংকার। বড়গিন্নি অহংকার নিয়ে বলেছে এগুলো বিনা প্রস্তুতিতে দেওয়া হয়েছে, বাড়িতে গেলে আরো গহনা দেওয়া হবে। শিকদার বাড়ির বড় বউ বলে কথা। নীলিমা ম্লান হাসলো। মেয়ের চোখ দুটোতে এক ফোঁটা অশ্রুর আনাগোনা নেই দেখে সে চুপচাপ কাঠের মতো দাঁড়িয়ে আছে। পুরোটা সময় একটাবারও মায়ের মুখের দিকে তাকায়নি সে। নীলিমা ধীর পায়ে এগিয়ে আসে রূপকথার কাছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে ম্লান হেসে বলল, জানি মায়ের উপর তোর অনেক অভিমান, কিন্তু আমার কোনো দুঃখ নেই জানিস। তুই অভিমান আঁকড়ে আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও আমার দুঃখ লাগবে না, কারণ আমি তো মা। আমি এতটুকু জানি আজ থেকে আমার মেয়ের উপর কোনো বিপদ থাকবে না। আমার কথা ভালো থাকবে, 3 বেলা পেট ভরে খাবার খেতে পারবে, এটা ভালো পরিবেশে নির্ভয়ে থাকবে।
এটাই আমার সুখ। সকলের কথা শুনে চলিস, দেখবি সকলে তোকে ভালোবাসবে। রূপকথা চোখ তুলে তাকায় মায়ের দিকে। নিরুত্তর মৃদু হাসল সে, মিহিস্বরে বলল, আজ থেকে তোমার বোঝা কমে গিয়েছে আম্মা। ভালো থেকো তুমি। শুকতারাকে 3 বেলা পেট ভরে খেতে দিও। এখন তো আর আমি থাকবো না। এখন তো আর আমি তোমার হাতের মজাদার ডাল লেবু চিপে খেতে পারবো না। তোমার কোলে নিশ্চিন্তে ঘুমোতে পারবো না। এটাই তো তুমি চাইছিলে, তাই না? তোমার কাছে যেটা ভালো থাকা, আমার কাছে সেটা আজাব। আর আমার কাছে যেটা আমার ভালো থাকা, সেটা তোমার জন্য বোঝা। কি অদ্ভুত দুনিয়া, তাই না? যাও যাও, তোমরা ঘরে যাও। বোঝাকে এত কেঁদে কেটে বিদায় করতে নেই। বলে রূপকথা কয় কদম সরে আসে মায়ের থেকে। বোনের সামনে এসে একটু নুইয়ে তারার গাল দুটো আঁকড়ে ধরল রূপকথা। বোনের 2 গালে চুমু দিয়ে বলল, মা আমায় ভুলে গেলেও তুই আমায় ভুলে যাস না তারা। ভালো করে পড়াশোনা করিস। একা একা কোথাও বের হবি না, বুঝেছিস? আপা থাকবো না, তোকে দেখে রাখতে আমার কষ্ট হয়ে যাবে। শুকতারা কথা বলতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল বোনের কোমর জড়িয়ে ধরে। আপা যাস না, আমি একা একা থাকবো কি করে? তোকে জড়িয়ে ধরে না ঘুমালে যে ঘুম আসে না। তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠদ্বয় কামড়ে ধরে রূপকথা বোনের থেকে সরিয়ে আসে। সকলে যে যার গাড়িতে উঠে বসেছে। দ্রুত গাড়িতে একে একে সকলে উঠে বসলো। বাকি রইল তপবনের গাড়ি। সেখানে পরিবারের অন্য কোনো সদস্য ঢোকেনি। তপবন নির্বাক স্তব্ধ একবার তাকিয়েছিল রূপকথার পানে, এরপর আর তাকাতে পারেনি। নীলিমা তপবনের পাশ ঘেঁষে দাঁড়ালে তপবন মৃদু নড়ে চড়ে উঠল। চরমে অস্বস্তিকর পরিস্থিতি থেকে পালাতে চাইল সে। কোন রকম কম্পিত কণ্ঠে বলল, ছোট চাচা যান আপনাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে। আমার মেয়েটার খেয়াল রাখবেন। ও যদি কোনো ভুল করে তবে ক্ষমা করে দেবেন। নীলিমার কথার প্রেক্ষিতে তপবন বহু কষ্টে উচ্চারণ করে গাড়ির পেছনে দরজা খুলে দেয়। রূপকথা সেদিকে উদাসীন বেখেয়ালি দৃষ্টিপাত করে নীরবে উঠে বসলো। তপবন গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসে। তানশান অনেক আগেই ফ্রন্ট সিটে বসেছে। তপবনের ছোট চাচা, মেজো চাচা, মেজো চাচি হাসি মুখে সকলকে বিদায় দেয়। মেজগিন্নি তো বিজয়ের উল্লাসে বিদায়ের সময় সকলকে বারবার বলছিল সকলে জিতেছে তার কারণে। ক্ষীণ সময়ের ব্যবধানে নীলিমার দৃষ্টি সীমানায় রূপকথা অপমৃয়মান হয়ে গেল। একটা সময় রূপকথা আর দেখা পাওয়া গেল না। রূপকথা চলে যেতে নীলিমা এবং শুকতারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে আসে। থেকে যাওয়া শিকদার বাড়ি সকলের সাথে তারাও রওনা হয় এক অনিশ্চিত জীবন এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে। নির্জনা বেগম সকলকে বলে দিয়েছে তাদের মা মেয়ের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে। নীলিমার মনে প্রশ্ন জাগলো, না করতে পারা এক প্রশ্ন। আচ্ছা, তারা কি পারত না রূপকথার বিয়ে ব্যতীত তাদের সাহায্য করতে? তবে গল্পটা অন্যরকম হতো তাদের জীবন যুদ্ধে বেঁচে থাকার সংগ্রামটা। তারা 3 মা মেয়ে একসাথে লড়ত। নীলিমার জীবনটা তার কাছে দীর্ঘশ্বাস হয়ে থেকে গেল কেন? হাসি মুখে কারোর হাত ধরেছিল সে, যে তাকে মাঝপথে একা ফেলে নির্জন রাত্রির অন্ধকারের ন্যায় মিলিয়ে গিয়েছে। কষ্ট করে মেয়ে দুটোকে বড় করলো, অথচ দেখো আজ রূপকথা তার কথাও কেমন জীবনের টানাপোড়ানে অন্ধকার মিলিয়ে দিয়েছে। আপাত দৃষ্টিতে সেই জীবন সহজ মনে হলেও তার অবস্থানে যদি কেউ থাকতো তবে বলতে পারতো না মা হয়ে নিজের মেয়েকে আদবড় এই লোকটার সাথে বিয়ে কিভাবে দিল। দূরে বসে তো কত কথাই বলা যায়, কিন্তু যে এই পরিস্থিতিতে অতিবাহিত করে সে জানে কতটা দুঃসহ এই পরিস্থিতি। বাগেরহাট থেকে খুলনা যেতে প্রাইভেট গাড়ি 45 মিনিটের অধিক সময়ের প্রয়োজন হয় না। শীতল হাওয়া থেকে বাঁচতে গাড়ির কাজ তুলে দেওয়া। গাড়ির পরিবেশ জুড়ে কেমন উষ্ণ নিঃশ্বাস, অস্থিরতার আভাস। ব্যবসা নিস্তব্ধ ও পরিবেশ কেমন অস্বস্তিকর ঠেকল তানশান এবং তপবনের কাছে। বাবা ছেলে স্বল্পভাষী গম্ভীর হলেও যাত্রাকালে বাবা ছেলে কথার ফুলঝুরি নিয়ে বসে, তবে আজ ঠিক তার উল্টো। কেউ কারোর দিকে একবার তাকালো না পর্যন্ত। তানশানও অস্বাভাবিকভাবে নীরব হয়ে গিয়েছে এবং তপবনও। বাবা ছেলের অস্বস্তি আরো বাড়িয়ে দিয়ে গাড়ির মধ্যকার নিস্তব্ধতা ভঙ্গ হয় দৈবাত কারোর ফুপিয়ে কেঁদে ওঠার শব্দে। বাবা ছেলে দুজনেই সচকিত হয়, তবে কারোর মধ্যে কোনো উদ্বেগ দেখা গেল না। বরং এই কান্নার আওয়াজ তানশানের মাঝে একটা কথার উদ্ভব করে। তার বাবা আর তার মাঝে এখন তৃতীয় ব্যক্তির স্থান রয়েছে আর থাকবে। তেমনি তপবনের মনে উদ্ভব ঘটে অনুশোচনা, রাগ, অস্বস্তি। তার মা চাচি মিলে যে একজনের অসহায়ত্বের সুযোগ নিয়েছে এবং একটা যুবতী মেয়েকে ঝুলিয়ে দিয়েছে তার মতো বুড়ো এই মানুষটার সাথে। যেখানে তার ছোট ভাই এখন অবিবাহিত, সেখানে সে কিভাবে মা কি করে পারল? তার উচিত ছিল আগে খোঁজ খবর নেওয়া, কিন্তু সে তো আশা করেনি মা এমন কিছু করতে পারে। মেয়েটা তো তার ছোট ভাইয়ের যোগ্য।
রাগে বিষিয়ে আসলো তপবনের অন্তঃস্থল। কান্নার ওই শব্দ তার মধ্যে তিরস্কারের সৃষ্টি করছে। তবে তপবন হয়তো বুঝতে পারল না, তার মতো তানশানও নিতে পারছে না এই কান্নার শব্দ। তাই তো বাবা ছেলে দুজনাই প্রবল বেগে গাড়ির সামনে রাখা ইয়ারফোনের দিকে হাত বাড়িয়ে দিল। তানশান তপবন হকচকালো একে অপরের হাতের উপর হাত দেখে। তপবন সন্তর্পণে নিজের হাতটা সরিয়ে নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, নাও। তানশান মাথা নেড়ে ইয়ারফোনটি বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, না না, আমার প্রয়োজন নেই, তুমি নাও, তোমার মাথা ব্যথা করবে। করবে না তানশান, তুমি নাও, পাপার প্রয়োজন নেই। তানশান দ্বিমত করল না, নিজেই ইয়ারফোনটি কানে গুজল। রূপকথা প্রাণপণে কান্না আটকানোর চেষ্টা করছে। মা বোনকে নিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যতের আশা ভরসা সে ছেড়ে দিয়েছে। এখন শুধু একটাই চাওয়া, তার মা বোন সুস্থ সবল থাকুক। তাকে তো পাঠিয়ে দিয়েছে নিরাপদ স্থানে। তারা কিভাবে থাকবে, কিভাবে বাঁচবে এই কঠিন পৃথিবীতে?